আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে লাইভে চলে আসছি। আজকে হলো আপনাদের কম্বাইন্ড ব্যাংকের যে সুবিধা এবং চয়েস লিস্ট এইটার উপর ডিটেইলস একটা ভিডিও হবে। যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমাদেরকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা জানাবেন। আর লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার উপস্থিতি জানাবেন আপনি আছেন। আর যারা ব্যাংকের বিভিন্ন ব্যাংকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সমন্বিত ব্যাংকের বিভিন্ন ব্যাংকগুলোয় বুঝতে পারছেন না এখনো যে কোন ব্যাংকটা আগে দিবেন কোন ব্যাংকটা পরে দিবেন, আজকের এই ভিডিওটা দেখবেন। আজকের এই ভিডিওতে ডিটেলস থাকবে, ডিটেলস আলোচনা থাকবে। আমরা সবাই যেই লিঙ্কটা আছে আজকের ভিডিও লাইভের লিঙ্ক, এই লিঙ্কটা শেয়ার করে দেই। সবার কাছে বিনীত অনুরোধ থাকছে যে লাইভের লিঙ্কটা একটু শেয়ার করে দিন। এবং আপনার বন্ধু যারা বিভিন্ন ব্যাংকে অ্যাপ্লাই করবে তাদেরকে আপনারা হলো একটু ইনভাইট করেন বা মেনশন করে দেন। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। যারা এই ইতিমধ্যে জয়েন করেছেন তাদেরকে স্বাগতম। এবং আমাদের কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানান, কমেন্ট করে জানান। এবং আজকের আমরা ব্যাংকের ডিটেলস এক্সপ্লেনেশন করব। সো আপনি হলো বুঝতে পারবেন যে আপনার কোন ব্যাংকটা আসলে আপনার জন্য প্রযোজ্য। ঠিক আছে, আমরা একটা গতানুগতিক চয়েস লিস্ট দিয়েছি আমাদের হিসাব মতো, যেখানে হলো আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে। আহ, আজকেও সেটার ব্যাখ্যা থাকবে। এবং হ্যাঁ, চয়েস লিস্ট নিয়ে আমরা সবকিছুই বলবো, সবকিছুই থাকবে। আগে আমরা ব্যাংক নিয়ে ব্যাখ্যা করব, এরপরে আমরা চয়েস লিস্ট নিয়ে কথা বলবো। আমরা আর 2-1 মিনিটের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত লাইভ শুরু করব। যারা ইতিমধ্যে জয়েন করেছেন আহ, তারা তাদেরকে ধন্যবাদ। আর একটু লাইভটা শেয়ার করে দেন। জাস্ট 1 মিনিটের কাজ, একটা শেয়ার করে দেন। ইনবক্সে শেয়ার করতে পারেন অথবা হলো মেনশন করতে পারেন। আর 2-1 মিনিটের মধ্যেই আমরা শুরু করব। সবাইকে ধন্যবাদ যারা ইতিমধ্যে জয়েন করেছেন। আচ্ছা, মোটামুটি হয়েছে। আর 2-1 মিনিট আমরা দেখবো, এর মধ্যে আমরা শুরু করব। ওকে, আমরা আজকে আমাদের লাইভটি শুরু করছি। তো প্রথমে শেখর ভাইকে অনুরোধ করছি যে সোনালী ব্যাংক
ডিটেলস বলার জন্য। সবাইকে আজকের এই লাইভ প্রোগ্রামে স্বাগত। আপনাদের এই 1554 পদের যে সার্কুলারটা হয়েছে তাতে যে ব্যাংকগুলার দেখা যাচ্ছে এর ভিতরে সব থেকে শাখার দিক থেকে হোক বা পুরাতন বলেন বা সরকারের কর্মকাণ্ড বলেন, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাংকের ভিতরে হচ্ছে সোনালী ব্যাংকটা অন্যতম। ব্যাংকিং ক্যারিয়ারের ক্ষেত্রে এর থেকে আসলে বেটার অপশন হয় না। তবুও সব দিকের কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে। আপনার জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার ক্ষেত্রে আমাদের অবশ্যই ওই ব্যাংকের সম্পর্কে পার্টিকুলারলি কিছু জিনিস জানলে আমাদের মানে সিদ্ধান্তটা নিতে সুবিধা হইতে পারে। হয়তো আপনার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য পূরণের জন্য হয়তো সোনালী ব্যাংক আপনার জন্য না, আবার হয়তো আরেকজনের আরেকটা উদ্দেশ্য আছে, তার জন্যই সোনালী ব্যাংক, এরকম। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখেন সোনালী ব্যাংক মানুষ হচ্ছে, যদি আপনি জিজ্ঞাসা করেন ব্যাংক, সোনালী ব্যাংকে বুঝে একদম প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য সোনালী ব্যাংক কাজ করে। এইটা আমাদের যে রাষ্ট্রায়ত্ত 6টা ব্যাংক আছে তার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে সোনালী ব্যাংক। এইখানে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংকে পেনশন সুবিধা আছে, সোনালী ব্যাংকের ব্যতিক্রম না। এখানে ইনসেনটিভের মান অনেক বেশি। লাস্ট যে ফিসকাল ইয়ার ছিল সেখানে 4টা দেয়া হয়েছে। সারা বাংলাদেশের তাদের বিস্তৃত নেটওয়ার্ক আছে, প্রায় প্রত্যন্ত অনেক জায়গায় হচ্ছে সোনালী ব্যাংকের শাখা আছে। সরকারি যে সকল প্রকল্প আছে বা পেনশন বিতরণ, অনেক সরকারি প্রতিষ্ঠানের স্যালারি হচ্ছে সোনালী ব্যাংকের মধ্যে হয়। এখানে প্রধান যে অসুবিধা সেটা হচ্ছে অন্যান্য ব্যাংকের তুলনায় তুলনামূলক কাজের চাপ এখানে বেশি। সরকারের যে সকল গুরুত্বপূর্ণ প্রজেক্ট থাকে সেগুলার যখন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাস্তবায়নের দরকার পড়ে, সরকার চোখ বন্ধ করে ওই কাজটা হচ্ছে সোনালী ব্যাংকের কাছে প্রথমে হ্যান্ড ওভার করে। স্বাভাবিকভাবে কাজের চাপ একটু বেশি। এইখানে মানুষের পরিমাণ বেশি, মানে কর্মকর্তার পরিমাণ অনেক বেশি। স্বাভাবিকভাবে এখানে হোম লোন প্রাপ্তিতে একটু সময় দরকার পড়ে। আর এইখানে কাজের চাপ যেহেতু বেশি, আপনাকে প্রচুর পরিমাণে হচ্ছে পাবলিক ডিলিং করতে হবে, মানুষকে সেবা দিতে হবে। তো দেখা যাবে যে আপনার কাজ হয়তো অনেক বেশি থাকবে। হয়তো ঘন্টায় আপনাকে অন্য ব্যাংকে যদি 10 জন বা 20 জন মানুষকে সার্ভিস দিতে হইতো, এইখানে তো তার 2 গুণ বা 3 গুণ মানুষকে সার্ভিস দিতে হবে। তো সেই দিক থেকে সবসময় ব্যাংকের ভিতরে একটা মানে শোরগোল লেগে থাকে। ওই জন্য মনে হয় যে পরিবেশগত একটা সমস্যা আছে। গ্রাহক সেবা নিয়ে মাঝে মাঝে স্বাভাবিকভাবে অভিযোগ দেখা যায়, কারণ হচ্ছে গ্রাহকের চাপ অনেক বেশি। আমলাতান্ত্রিক একটু প্রক্রিয়া আছে বা জটিলতা একটু দেখা যায়। এই দিকগুলো হচ্ছে সোনালী ব্যাংকের যদি আমরা অসুবিধার দিক বলি, মূলত এইগুলা। আমরা এর পরবর্তীতে অগ্রণী ব্যাংকে চলে যাই। অগ্রণী ব্যাংকে আহ এর আগে বিগত সময়ে হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক ছিল। এদের একটা একীভূতকরণের মাধ্যমে হচ্ছে অগ্রণী ব্যাংকের সৃষ্টি হয়েছে। এটা অন্যতম একটা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এখানে কর্মপরিবেশ যথেষ্ট ভালো, প্রমোশন সুবিধাও ভালো। খুব রিসেন্টলি গত মাসে হচ্ছে এখানে সুপারনিউমারি পদের মাধ্যমে হচ্ছে প্রিন্সিপাল অফিসার একটা ভালো প্রমোশন হয়েছে। প্রমোশন যে দরটা ছিল ওটা অনেকটাই কমে গেছে বা নাই বলে চলে। এখানেও পেনশন আছে, ইনসেনটিভও রয়েছে এখানে খুব ভালো মানের, এবং খুবই কর্মী বান্ধব ব্যাংক। কর্মী বান্ধব এই শব্দটা খুব মানে আপনারা ব্যাংকে প্রবেশ করার পরে বুঝতে পারবেন যে কারা কর্মী বান্ধব, যে ডিসিশন গুলো হচ্ছে এমপ্লয়ীদের দিক থেকে বিবেচনা করা হচ্ছে কিনা। এইখানে হোম লোন প্রাপ্তিতে খুব একটা সমস্যা হয় না, কর্মকর্তার পরিমাণ সোনালী থেকে অনেক কম, এই কারণে একটু দ্রুত সময়ের ভিতরেই পাওয়া যায়। অন্যান্য যেসব সরকারি প্রতিষ্ঠান আছে বা ব্যাংক আছে সেগুলা যে সকল বেতন ভাতা আছে, উৎসব বোনাস বা বৈশাখী বোনাস বলেন, পার্সোনাল লোনের যে সুবিধা আছে, হাউস লোনের কথা তো বললামই, বাইক লোনের যেটা সুবিধা, ইনসেনটিভ, সবকিছুই হচ্ছে অগ্রণী ব্যাংকে অ্যাভেলেবল। অসুবিধা যেটা, কাজের চাপ এখানেও বেশি, তবে সোনালী ব্যাংকের থেকে অবশ্যই কম। যে রাষ্ট্রায়ত্ত 6টা ব্যাংক আছে এর ভিতরে সোনালী ব্যাংকের তুলনামূলক সব থেকে বেশি। এখানে মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হইতে পারে। এটা উম, আপনার সোনালী, অগ্রণী, জনতা রূপালীর এখানে সার্কুলারে নেই, তবে মাঠ পর্যায়ে আসলে এটা সকলেরই দায়িত্ব। আমাদের যে খেলাপি ঋণ আছে এটা শুধু যে লোন কর্মকর্তা বলে না, এটা জেনারেল ব্যাংকিং বলেন বা সবারই দায়িত্ব। অন্ততপক্ষে যে কেউ যদি মাঠ পর্যায়ে কাজ নাও করে, সে ব্রাঞ্চে বসে হচ্ছে ওই ঋণ খেলাপিদের হচ্ছে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করে। তো এইটা মাঠ পর্যায়ে সব ব্যাংকে মোটামুটি কাজ করতে হয়, এখানেও করতে হয়। পোস্টিং এখানে মোটামুটি নিজ উপজেলায় ওনারা দেয়, পোস্টিংটা দেয়। আহ অন্য ব্যাংকের সাথে হয়তো আমরা তুলনা করতে পারতাম, যেটা সার্কুলারে নাই। কিছু ব্যাংক আছে যেখানে নিজ উপজেলায় পোস্টিং পাওয়াটাও টাফ, অনেক ক্ষেত্রে দেয় না, কিন্তু অগ্রণী ব্যাংকে থাকা থাকা সাপেক্ষে একদম উপজেলা লেভেলে পোস্টিং দেয়।
আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা হচ্ছিল বাংলাদেশ কৃষি ব্যাংক সম্পর্কিত জানবো। তো আমরা জানি যে বাংলাদেশে ৩টা বিশেষায়িত ব্যাংক আছে, তার মধ্যে এই কৃষি ব্যাংকটা হচ্ছে হলো অন্যতম, এবং নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে হলো কৃষির যেই পণ্য বা কৃষি যেই আপনার শাখা, সেই শাখায় তারা হচ্ছে হলো ঋণ প্রদান করে। তো খালি কৃষি ব্যাংক যে কৃষি ভিত্তিকই ঋণ প্রদান করে ব্যাপারটা এমন না। এটার যে আধুনিক যে ব্যাংকিং কার্যক্রম, সেই আধুনিক ব্যাংকিং কার্যক্রমও তারা পরিচালনা করে। আচ্ছা, কৃষি ব্যাংকের শাখাও অনেক। কৃষি ব্যাংকের সুবিধাগুলি যদি আমাদের বলতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হলো কৃষক প্রান্তিক পর্যায়ে, মানে একদম যারা উৎপাদন করে সেই প্রান্তিক পর্যায়ে যদি কারোর কোনো আপনার লোন দেওয়ার এখতিয়ার থাকে, সেটা হচ্ছে হলো কৃষি ব্যাংক, এই কৃষি ব্যাংক। আচ্ছা, যেহেতু এটা প্রান্তিক পর্যায়ে আপনি লোন দিচ্ছেন, তার মানে কি হচ্ছে, আপনার একটা আমাদের যে গ্রামীণ একটা অর্থনীতি যেটা আছে, বা আমাদের যেই অর্থনীতি, সেই অর্থনীতিতে আপনি একটা পরোক্ষভাবে ভূমিকা রাখতেছেন। ঠিক আছে? আর এটা হচ্ছে হলো কি একদম স্বল্প সুদে স্বল্প পরিমাণ লোন দেয়। দেখা যাচ্ছে যে যেই প্রান্তিক কৃষক ধরেন হচ্ছে হলো এই শীতকালীন শস্য চাষ করবে, তো তার ১০,০০০ টাকা লোন লাগবে। ঠিক আছে? তো আপনাকে ওই ধরনের জিনিসপাতি ডিলিংস করতে হবে, এবং এই কৃষি ব্যাংকে যারা মানে চয়েস দিবেন, তাদের হচ্ছে হলো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে না, এইখানে হচ্ছে হলো কি হবে, আমার হচ্ছে হলো একদম প্রান্তিক পর্যায়ে যারা, তাদের সাথে ডিল করতে হবে। আচ্ছা, পেনশন আছে। আর পোস্টিং আপনি যদি চান যে আপনি একদম আপনার গ্রামের বাড়ির আশেপাশে পোস্টিং নিবেন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য একদম সুইটেবল প্লেস হচ্ছে হলো কৃষি ব্যাংক। কারণ কৃষি ব্যাংকের শাখা জেলা উপজেলা একদম প্রান্তিক পর্যায়ে আছে। এমন এমন জায়গায় আছে যেখানে আপনার যাইতে হইলে নৌকা দিয়েও যাইতে হবে। তো এই জিনিসটা আপনাকে, আপনার সুবিধাও আবার এটা অসুবিধাও। সুবিধাটা কোন জায়গায়, যদি আপনার এলাকায় দেয়। আর অসুবিধাটা কোন জায়গায়, যদি আপনাকে সুনামগঞ্জ, সিলেট, এই হাওড় অঞ্চলে দিয়ে দেয়। ঠিক আছে? ওখানে হাওড় অঞ্চলে যদি দেয়, সেই ক্ষেত্রে আবার আপনার একটু সুবিধা আছে, একটা হাওড় ভাতা আছে। সেই একটা বিশেষ হাওড় ভাতা পাবেন। আর্থিক কিছু বেনিফিট পাইলো, কিন্তু অসুবিধাটা কি হবে দেখেন, ওখানে কারেন্টের একটু অসুবিধা থাকবে, নেটওয়ার্ক থাকবে না। তারপর হচ্ছে হলো আপনি ধরেন একদম শহরের মডার্ন ছেলে, মানে আমাদের এই বর্তমান যে জেনারেশনটা, এই জেনারেশনটা কি জেনারেশন, এরা হচ্ছে হলো মোবাইল ইন্টারনেটের সাথে আপনার ইউজ টু। তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে এমন এক জায়গায় পোস্টিং পেলেন যেখানে মোবাইলের নেটওয়ার্কও ভালো করে পায় না, এবং এটা কৃষি ব্যাংকেই সম্ভব। আচ্ছা, আমি যদি অসুবিধার কথাগুলি বলতে চাই, তাহলে ১ নম্বর অসুবিধা হলো এখানে কোনো ইনসেনটিভ নাই। অর্থাৎ আপনি যে বছর শেষে এককালীন একটা টাকা পাইতেন, ধরেন আপনার একটা বন্ধু সোনালী ব্যাংকে চাকরি করে, আর আপনি হলো কৃষি ব্যাংকে চাকরি করেন, তাহলে সোনালী ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে সে ৪টা পর্যন্ত ইনসেনটিভ পাচ্ছে, অর্থাৎ ২৩,১০০ টাকা গুণ ৪টা, বছর শেষে সে ইনসেনটিভ পাইলো। কিন্তু আহ, আপনি কি হইলো, আপনার এই ইনসেনটিভটা পাইলো না, হইলো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো একটু বিবেচনায় রাখতে হবে, যদি আর্থিক দিক বিবেচনা করেন, সেক্ষেত্রে আপনি কিছুটা লস হচ্ছে আপনার। তো ইনসেনটিভ না থাকলেও এখানে এক্স গ্রোশিয়া নামে একটা আপনার হচ্ছে হলো ইনসেনটিভ টাইপ জিনিস আছে। এক্স গ্রোশিয়া আমরা হচ্ছে হলো রাকাব যখন, বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যখন হবে, তখন এটাকে ব্যাখ্যা করব। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, লোক স্বল্পতা। কৃষি ব্যাংক এমনও ব্যাংক আছে যে যেখানে অনলি ২ জন, আপনি থাকবেন, আপনার ম্যানেজার থাকবে। ঠিক আছে? এবং সবচেয়ে মজার বিষয় হলো এইটা, কৃষি ব্যাংকে আপনি সিনিয়র অফিসার থেকেই ম্যানেজার হয়ে যাইতে পারবেন। অর্থাৎ একটা ব্রাঞ্চের ম্যানেজার হবেন সিনিয়র অফিসার। এমন সম্ভাবনা শুধুমাত্র কৃষি ব্যাংকেই আছে, অন্য কোনো জায়গায় নাই। তো এটা আসলে সুবিধাও অসুবিধাও। আপনি আপনার ব্যাংকিং কোনো নলেজ নাই, আপনাকে যদি সিনিয়র অফিসার দেখেন, একজন অফিসার আছে, একজন সিনিয়র অফিসার আছে। তো সিরিয়ালে আপনি হচ্ছে হলো সিনিয়র যেহেতু, তাহলে আপনাকে কি করবে, ম্যানেজার বানাই দিবে। এখন আপনার কোনো ব্যাংকিং কোনো জ্ঞান নাই, আপনি ম্যানেজার হয়ে গেছেন, সেই ক্ষেত্রে একটা সমস্যায় পড়তে পারেন। আচ্ছা, পোস্টিং সমস্যাটার কথা বলছি, যে দেখা যাচ্ছে যে এইটা আপনার উপজেলা তো দূরে থাক, প্রথম কয় বছরে যে ওই যে সুনামগঞ্জ, হাওড় অঞ্চলে হলো এখানে লোকজন থাকতে চায় না। সো ওরা কি করে, ওরা প্রথমে যারা নিয়োগ হয় তাদেরকে অধিকাংশই ওই ওই দিকে দেওয়ার চেষ্টা করে। সো এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে হলো কি, শাখা ব্যবস্থাপনায় এখানে সীমাবদ্ধতা আছে। কিরকম সীমাবদ্ধতা, যেমন ওই যে বললাম যে ২ জন নিয়ে আপনাকে ব্রাঞ্চ চালাইতে হইতে পারে। তো আপনি চিন্তা করেন যে একটা ব্যাংকিং কার্যক্রম, যেটা পূর্ণাঙ্গ একটা ব্যাংক, আপনারা ২ জন চালাচ্ছেন। একজন অ্যাপ্রুভ দিচ্ছে, একজন হচ্ছে হলো আপনি আপনি একই সাথে ক্যাশ চালাচ্ছেন, একই সাথে হচ্ছে হলো তৈরি করতেছেন আপনার যে টাকা পয়সা যা দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার কি পরিমাণ প্রেশানি হবে, সেটা আপনি আপনি কল্পনা করে নেন, যে নিজেকে চিন্তা করেন আমি ওইখানে আছি, তাইলে হচ্ছে হলো ব্যাপারটা অনুধাবন করতে পারবেন। আর হচ্ছে হলো যেটা,
সেটা হলো লোন আদায়ের সমস্যা। প্রথমেই বলছি কৃষি ব্যাংক হচ্ছে হলো আপনার কাদেরকে লোন দেয়, কৃষি ব্যাংক হচ্ছে হলো আপনার লোন দেয় হচ্ছে হলো প্রান্তিক কৃষকদেরকে। এখন একজন প্রান্তিক কৃষক 10,000 টাকা লোন নিছে, তাহলে লোন নেওয়ার পরে কি হয়েছে, সে দিতে পারতেছে না। কিন্তু আপনার তো ভাই সরকার আপনাকে দায়িত্ব দিছে যে আপনি হচ্ছে হলো কি করবেন, লোনটা আদায় করবেন। তো এখন আপনি কি করবেন? 10,000 টাকার জন্য তার সাথে আপনার কি খারাপ ব্যবহার করা উচিত? তো এই মানবিক দিকগুলি আপনার চিন্তা করতে হবে যে না, আমি আমার লোন আদায়টাও যেরকম আপনার কর্তব্য, তেমনি একটা কৃষকের সাথে আপনি কি পরিমাণ ব্যবহার করবেন বা কি ধরনের ব্যবহার করবেন সেই জিনিসটা বোঝাও আপনার কর্তব্য। এই জায়গাটায় হচ্ছে হলো আমাদের এই যে যারা নতুন জয়েন করব তাদের একটু মানায় নিতে সমস্যা হবে। আচ্ছা, কৃষি ব্যাংকের আরেকটা এক্সক্লুসিভ কাজ আছে, প্রতি জেলায় একটা করে কৃষি কমিটি থাকে। ওই কৃষি কমিটিটা ওই জেলার যাবতীয় যে কৃষি রিলেটেড জিনিসপাতি আছে সেই জিনিসগুলি হচ্ছে হলো আহ সমন্বয় করে। তো ওই কৃষি ব্যাংকের দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু সিনিয়র অফিসার যারা একদম যেহেতু আপনার কর্মকর্তাদের এন্ট্রি লেভেলটা ধরা হয় 9 গ্রেড বা 10 গ্রেডও আছে, কিন্তু যেহেতু স্ট্রং পর্যায়ে মানে আপনি ডিসিশন মেকিং পর্যায়ে যাবেন, তাই সিনিয়র অফিসারদেরকেই সাধারণত এই জেলার সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়। তো এই জিনিসটা আসলে খুব একটা হ্যাসেলের কাজ। যারা অন্যান্য ব্যাংকে আছেন এখানেও দেখেন যে বিভিন্ন কৃষি রিপোর্ট করতে হয়। এই দেখা যাচ্ছে যে একটা জেলায় আপনার 54টা 55টা ব্যাংক আছে, তো আপনাকে কি করতে হবে, এই 54টা 55টা ব্যাংকের সাথেই কাজ করতে হবে, সমন্বয় করতে হবে। যদি ফরম্যাট করা থাকে ওকে, আর যদি ফরম্যাট না করা থাকে সেই ক্ষেত্রে আপনি যদি এক্সেল বা কম্পিউটারে ভালো হন আপনি কাজ করে নিতে পারবেন, আর না হলে এই জায়গাটায় আপনি খুব একটা বেশি ঝামেলায় পড়বেন। আচ্ছা, এই ছিল মোটামুটি কৃষি ব্যাংকের। এরপর আমি যে ব্যাংকটা বলবো সেটা হচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। ঠিক আছে, এই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কে অনেকেই জানেন না, কিন্তু এইবার এই যে 1554 যে পোস্ট, এই 1554 পোস্টে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কিন্তু বড় একটা আপনার লোকবল আছে। সো আপনি চান আর না চান, ধরেন আপনি এটাকে একদম শেষেই দিলেন, আপনার কপালে এটা আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? সেই ক্ষেত্রে এই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকটা কিন্তু আপনার চলে আসতে পারে। তো এই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকটা আসলে কাদের? এটা হচ্ছিল যে বাংলাদেশ পুলিশের যেমন একটা বিশেষায়িত ব্যাংক করছে, কমিউনিটি ব্যাংক। তারপর বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশের একটা ব্যাংক করছে, সীমান্ত ব্যাংক। তো ঠিক এইভাবে সরকার কর্তৃক এই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকটা তৈরি করা হয়েছে শুধুমাত্র আনসার ভিডিপির যে বাহিনী আছে তাদের সেবা দেওয়ার জন্য। এখন তারা সেবা নেওয়ার পাশাপাশি যেহেতু এটা সরকারি একটা ব্যাংক হয়ে গেছে, তাই তারা কি করে, ওই আনসার ভিডিপি উন্নয়নের সেবা দেওয়ার পাশাপাশি আপনার অন্যান্য যে গ্রাহক আছে সেই গ্রাহকদেরও তারা সেবা দেয়। তো এখন এটা মোটামুটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাটা কি? এইখানে চাপ খুব কম। এবং আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের প্রায় প্রতিটা উপজেলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের একটা করে শাখা আছে। তো ধরেন এখানে আপনাকে উপজেলা লেভেলেই পোস্টিং হবে এটা ধরে নিতে হবে, কারণ ঢাকা শহরে ভাই এই ব্যাংকে যারা উপরের পর্যায়ে আছে তারাই পোস্টিং নিয়ে চলে আসে, বা যারা হচ্ছিল 4-5 বছর আছে তারা হচ্ছিল পোস্টিং নিয়ে আসে। তো আপনি ঢাকা বা শহরের আশেপাশে পোস্টিং পাবেন না এটা নিশ্চিত, এটা ধরেই থাকতে হবে। এবং কি হবে, আপনার চাপটা কম থাকবে। কিরকম চাপ কম থাকবে? দেখা যাচ্ছে যে আপনার পুরো দিনে দেখা যাবে যে 2টা বা 3টা কাস্টমার আসবে, বা ওই যখন বেতন বা কোনো সুবিধা দেয় সেই ক্ষেত্রে যে আনসার ভিডিপি উন্নয়নের যেই ব্যাংকের যেই আনসার বা ভিডিপি যে সদস্যগুলি আছে তাদের একটা প্রাণোদনা বা যা আসে, সেই ক্ষেত্রে আপনাকে 2-3 দিন হয়তো একটু পেইনে থাকতে হবে, তা বাদে বাকি মাসের দিনগুলি আপনি খুব বিন্দাস ভাবেই কাটাইতে পারবেন। আচ্ছা, পোস্টিং সুবিধাটা নিয়ে বললাম যে উপজেলায় ব্রাঞ্চ আছে, তো সেখানে হচ্ছে হলো আপনি পাবেন, মোটামুটি আপনার আশেপাশে পাবেন। আর মেয়েদের ক্ষেত্রে এটা খুবই আন্তরিক, যাদের ঢাকায় হচ্ছে হলো হোম টাউন দেয়া আছে তারা হচ্ছে হলো বিশেষ করে ঢাকায় পাবেন। আর বা এ বাদে যদি ধরেন বরিশাল দেয়া থাকে বরিশাল, চিটাগাং দেয়া থাকলে চিটাগাং, যেখানে থাকবে সেখানেই পাবেন। আচ্ছা, টিএডিএ বিল এইটা হচ্ছে হলো খুব গুরুত্বপূর্ণ, আবার আশাহত আপনি হইতে পারেন। ঠিক আছে, যেমন আশাব্যঞ্জক তেমনি আশাহত আপনি হইতে পারেন। এই ব্যাংকটা হচ্ছে হলো আপনার একটু অন্যান্য ব্যাংকের থেকে আপনি এখানে প্রায় 3,000 টাকা বেশি পাবেন। আচ্ছা, প্রমোশন যেটা, প্রমোশনটা হচ্ছে হলো কি, প্রমোশনটা হচ্ছে হলো আপনি 3 থেকে 5 বছরের মধ্যে একটা প্রমোশন পাওয়া যাবেন, এবং 3 থেকে 5 বছরের মধ্যে সাধারণত পিও হয়ে যায়। আর এই ব্যাংকের উপরের দিকে যেই স্ল্যাবগুলি এগুলি মোটামুটি এখনো খালি আছে। পিও থেকে এসপিও, এসপিও থেকে এজিএম, এই যে যেই অর্গানোগ্রাম, এই অর্গানোগ্রামটা এখনো পূর্ণ হয় নাই, যার কারণে আনসার বিটিপি উন্নয়নের আপনার যে ব্যাংকের যেই প্রমোশনটা এটা এখনো স্মুথ আছে।
আচ্ছা, আর হচ্ছে হলো আপনি এই ব্যাংকে বাইরে যাইতে পারবেন। বাইরে গিয়ে কি করবেন? বাইরে গিয়ে আপনি ঘোরাফেরা করতে পারবেন। যেহেতু এটা আপনার হয়, বিভিন্ন বাইরের কাজে আপনাকে যেতে হতে পারে। সো এখানে আপনার একটা স্বাস্থ্য সুবিধা পাবেন। আচ্ছা, আর আপনার হচ্ছে হলো অসুবিধা যেটা আছে, 1 নাম্বার অসুবিধা হচ্ছে হলো এইটার কাজের চাপ অ্যানালগ চাপ। অর্থাৎ হলো এইখানে আপনি অন্যান্য ব্যাংকে যেরকম আপনার একটা করে সফটওয়্যার আছে, জনতা ব্যাংকে, সোনালী ব্যাংকে, বিডিবিএল এ, এখানে কিন্তু স্পেশালাইজ সফটওয়্যার আছে। কিন্তু আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে আগের কালের যেই ব্যাংকিং করতো সেরকম হাতে খাতা কলমে কাজ করতে হয়। এবং খাতা কলমে কাজ করার প্রধান অসুবিধাটা হচ্ছিল কি, এই যে যখন ক্লোজিং করে 3 মাস পর পর এখানে হিসাব মিলাইতে হয়। অর্থাৎ আপনার ব্যালেন্স লেজারটা ঠিক আছে কিনা। তো এই ব্যালেন্স লেজারটা যখন আপনি মিলাইতে যাবেন ম্যানুয়ালি, তখন কিন্তু আপনাকে একটা মানসিক প্রেসারের মধ্যে দিয়ে যাইতে হবে। আচ্ছা, আর কাজের পরিবেশ বললাম যে এইটারে ঢুকলে, এটা একটা আর কি আর্থিক প্রতিষ্ঠান, যেহেতু এটা কিন্তু আপনার ব্যাংক, নামে ব্যাংক হলো, এটা কিন্তু একটা আর্থিক প্রতিষ্ঠান। আর আর্থিক প্রতিষ্ঠানের কাজটা হলো কি, এনজিওর মতন কাজ। ছোট ছোট ঋণ দেয়া হয়, ওই ঋণগুলোকে আপনার রিকভার করতে হয়। এবং ঋণ রিকভার করার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই 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 বাইরে যাইতে হবে। আর ঋণ যারা নিবে ভাই, এরা হচ্ছিল ছোট ছোট যেহেতু ঋণ, তার মানে আনসার ভিডিপি সদস্য বা এই জাতীয় লোকজনই আপনার বেশি নিবে। এবং মানুষের যত ছোট ঋণ হয়, তত তার ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনাটা থাকে। দেখা যাচ্ছে যে আপনি একদিন যাবেন, আপনাকে দিবে না বা আপনার সাথে খারাপ ব্যবহার করবে। এই ধরনের কার্যক্রম এখানে হতে পারে, এবং এটা আপনাকে মেনেই এই ব্যাংকটার চয়েস লিস্টে রাখতে হবে। আচ্ছা, আর এখানে কিন্তু গতানুগতিক কোনো ব্যাংকিং নাই। আপনি যে লোনটা দিছেন, যে লোনটা রিকভার করছেন, এটার একটা ব্যালেন্স শিট আপনাকে আহ করতে হবে, মিলাইতে হবে। আচ্ছা, আনসার বিডিবি ব্যাংক পর্যন্ত এখানেই। এখন আমি হচ্ছে শেখর ভাইকে অনুরোধ করছি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ সম্পর্কে বলার জন্য। ধন্যবাদ ভাই। আইসিবি একটা সময় সবার খুব ক্রেজ ছিল, এখনো আছে। এবং এইটা নিয়ে হচ্ছে ভাইবা দিতে যা, ভাইবা বোর্ডে অনেক এটা নিয়ে হাসি তামাশা হয়। ধরেন ম্যাক্সিমাম মানুষের আমরা দেখছি ফার্স্ট চয়েস থাকে আইসিবি। ভাইবা বোর্ডে অনেক সময় সোনালী ব্যাংকের চেয়ারম্যান বা এমডি স্যার উপস্থিত থাকেন, তখন জিজ্ঞেস করে যে তুমি আইসিবি প্রথম চয়েস দিছো, সোনালী দাও নাই, আইসিবি তো ব্যাংকই না, হ্যাঁ তুমি কি ব্যাংকার হবা, এই ধরনের। আইসিবির যেটা প্রথম মানে চয়েসের যেটা শুরুর দিকে মানুষের কারণ থাকে যে এখানে অনেক বেশি ইনসেনটিভ দেয়, এইখানে হচ্ছে সাধারণ যে ব্যাংকিং কার্যক্রম, মানুষের যে চাপ, কাজের চাপ বা পাবলিক ডিলিংস এইটা নাই। এই জিনিসগুলো মানুষজন চিন্তা করে, আমি একটু ভালো জায়গায় পোস্টিং পাবো এটা চিন্তা করে, যারা একটু উপজেলা লেভেলে বা এরকম জায়গায় চান না আর কি কর্মপরিবেশটা হোক, তারা আইসিবিটার একটু পছন্দ করে বেশি। তো যেটা হচ্ছে আইসিবি তে আগে যেরকম 6টা 7টা এরকম ইনসেনটিভের এটা ছিল, ওটা অনেকটা কমে গেছে, বা অর্থ মন্ত্রণালয় এটাকে একটা মানে কি বলে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসছে। তো আগের মতন ওই যে ক্রেজটা ছিল ওটা অনেকাংশ হচ্ছে কমে গেছে। তো আপনারা যারা হচ্ছে মানে ব্যাংকিং সেক্টরে থাকতে চান, ব্যাংকার হইতে চান, তারা তাদের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি আইসিবি না। হ্যাঁ, ব্যাংকিং ক্যারিয়ার একরকম, আমি ব্যাংক, আমার একটা চাকরি দরকার, আমি প্যারালালি অন্য কিছু প্রিপারেশন নিব, এইটা একরকম। আবার হচ্ছে আমার পোস্টিং সুবিধা কিরকম, কর্মপরিবেশ কিরকম চাই, এইটা একরকম। এরকম বেশ কয়েকটা দিক থেকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, এই কারণে আপনার সাথে আমার চয়েস লিস্ট কখনো মিলবে না, আমার সাথে রাফি ভাই কখনো মিলবে না, রাফি ভাইয়ের সাথে আরেকজনের মিলবে না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। তো এইখানে হচ্ছে শেয়ার বাজার রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো এখানে শেখার সুযোগ আছে। ইনসেনটিভ একটা গণ্ডির মধ্যে আসলেও স্টিল এটা খুব বেটার। আচ্ছা, হোম লোন প্রাপ্তিতে একদমই সময় লাগে না, খুব দ্রুত এটা পাওয়া যায়। কর্মপরিবেশ যেটা বললাম খুবই উন্নত এটার। আইসিবির আমাদের যে মানুষজন আমাদের পরিচিত ছিল বা পরবর্তীতে তারা হয়তো আমাদের কলিগ হয়েছে, অফিসার থেকে সিনিয়র অফিসার হয়েছে, তাদের কাছে যতটা আমরা শুনছি কর্মপরিবেশ খুবই ভালো। এখানে ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্বলতা বলতে কি, এখানে আপনার কাজের ক্ষেত্রে একটা ঝুঁকি আছে, যেহেতু আহ মানে একটু ডিফারেন্ট টাইপের কাজ এখানে হয়। গতানুগতিক ব্যাংকিং এখানে শেখায় না, গতানুগতিক ব্যাংকিং এর এখানে সুযোগ নাই। এবং আইসিবি তে প্রমোশন কিছুটা জটিলতা আছে। এটা প্রমোশন জটিলতা ব্যাপারটা আমি একটু ক্লারিফাই করি। ধরেন আজকে আমি বললাম অমুক ব্যাংকে প্রমোশন হচ্ছে স্মুথ, এইটা 2 বছর পরে যে সেটা হচ্ছে জট বাঁধতে পারে। আমরা যখন অ্যাপ্লাই করছি আমাদের সময় হচ্ছে একটা ব্যাংকের প্রমোশন খুব স্মুথ ছিল। আপনারা যদি এখনকার সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলার এমডি দেখেন, তারা ম্যাক্সিমামই একটা
একটা ব্যাংক থেকে হচ্ছে উঠে আসছে, 6টার ভিতরে 4টা বা 5টাই একটা ব্যাংক থেকে উঠে আসছেন, মানে তাদের জয়নিং ব্যাংক একটা। তার মানে ওই ব্যাংকের প্রমোশন খুবই স্মুথ ছিল। আমরা এটা দেখে তারে আরো অনেক কারণে একে রাখলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে না, এটা প্রমোশন একটা জট আছে, মানে 2 বছরের মধ্যে এটা জট পেকে গেছে। এখন এই যে জট নিয়ে আমরা হতাশ হইতে হইতে আবার রিসেন্টলি কি হয়েছে, ওই জটটা ছেড়ে দিছে। তো এই জন্য প্রমোশন যে জটিলতাটা, এইটা আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। রিসেন্টলি প্রাই ব্যাংকে সুপার নিউমারি করার কারণে এসও টু পিওর যে প্রমোশন, সেটা জটটা ছাড়তেছে। তো এটা সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হয়। আমরা যদি পরেরটাতে যাই। আচ্ছা, পরেরটা হলো ডেভেলপমেন্ট ব্যাংক। তো ডেভেলপমেন্ট ব্যাংকটা হলো আপনার শিল্প ব্যাংক যেটা ছিল বিএসবি, এবং শিল্প ঋণ সংস্থা যেটা ছিল বিএসআরএস, এই দুইটাকে 2010 সালে 3 জানুয়ারি বিডিবিএল একভূত করে বিডিবিএল এর কার্যক্রম শুরু করা হয়। এবং এইখানের যে সুবিধাগুলি আছে, প্রথমে আমি সেগুলি একটু আলোচনা করতেছি। সুবিধা হলো কি দেখেন, এখানে যেহেতু এটা নতুন ব্যাংক, এর অর্গানোগ্রামটাও আপনার 2010 সালে করা হয়েছে। তো অর্গানোগ্রামটা মোটামুটি 50টা ব্রাঞ্চের জন্য করা হয়েছে, এবং বিডিবিএল এর ব্রাঞ্চ সংখ্যাও মোটামুটি 50টা। সো 50টা ব্রাঞ্চের জন্য যখন করা হয়েছে, তখন এর উপরের দিকের পদগুলি অর্থাৎ এজিএম, এসপিও, এই জাতীয় যে পদগুলি, এই পদগুলি কিন্তু আপনার একটা ভালো পরিমাণ পদ ছিল। তো যার কারণে কি হয়েছে দেখেন, এই সিনিয়র অফিসার যারা ছিল এবং ফার্স্ট ব্যাচ যারা ছিল 2011-তে যারা জয়েন করছে, এরা কিন্তু সর্বনিম্ন 10 বছর 3 মাস এরকমে হচ্ছিল আপনার কি হয়েছে, এজিএম হয়ে গেছে, অর্থাৎ ফোর্থ গ্রেডে চলে গেছে। বাংলাদেশের অন্য কোনো জবে এত দ্রুত ফোর্থ গ্রেডে যাওয়া যায় বলে, মানে 9 গ্রেড থেকে 4 গ্রেডে চিন্তা করেন 10 বছর 3 মাস, খুবই কম একটা সময় চলে গেছে। আচ্ছা, এই যে যেই 10 বছর 3 মাসে গেছে, এর পরবর্তীতে ব্যাপারটা কি হয়েছে, পরবর্তীতে হলো আপনার পোস্টগুলি আছে, কিন্তু ওই এত দ্রুত যে আপনি যাইতে পারবেন এই আশাটা আপনার করাটা ঠিক হবে না। তার কারণে আহ, আহ, এরপরেও আরো কিছু কথা আছে, যেমন হলো এজিএম যে পোস্টগুলি, এটা তো এক্সপ্যান্ড করে না। আচ্ছা, আর অর্গানোগ্রাম যেটা, সেটা হচ্ছিল কি হয় বলেন তো, একটু ফানেল টাইপ হয়, অর্থাৎ নিচের দিকের পোস্টগুলি বেশি থাকে, উপরের পোস্টগুলি আস্তে আস্তে কমতে থাকে। তো এই ফানেল টাইপ অর্গানোগ্রাম হওয়ার কারণে উপরের পোস্টগুলি যেহেতু আর বাড়ে নাই এবং অধিকাংশ পোস্টই ব্লক হয়ে গেছে, তার মানে কি হচ্ছে দেখেন, এজিএম পোস্টগুলি ফাঁকা হবে কিন্তু আপনার মোটামুটি যারা 10 বছর 3 মাসে হয়েছে তাদের তো আরো 15-20 বছর জব আছে। তো ওই রকম পর্যায়ে যায় কিন্তু এজিএম পোস্টগুলি ফাঁকা হবে। আচ্ছা, এখন নিচের দিকে যে পোস্টগুলি, যেহেতু এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে খুব কম পরিমাণ লোকবল নিয়োগ হয়, সিনিয়র অফিসার কিন্তু দেখবেন যে পোস্ট 20 জন 25 জন 10 জন এরকম পরিমাণ নিয়োগ হয়। যার কারণে কি হয়েছে, এই সিনিয়র অফিসার থেকে পিও এই প্রমোশনটা খুব দ্রুত পাবেন, 3.5 বছর 3 বছর 4 বছরও পেয়ে যেতে পারেন। ঠিক আছে, কিন্তু পরের যে পোস্টগুলি অর্থাৎ এসপিও এজিএম, এই জায়গাটায় একটু পেইন হইতে পারে। দেখা যাচ্ছে যে আপনার এসপিও হইতে ওরা হইছে 2 বছর 3 বছরে, আপনার এসপিও হইতে 4 বছর বা 5 বছর লাগছে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ব্রাঞ্চ যদি বাসার কাছে থাকে তাহলে আপনাকে বাসার কাছেই পোস্টিং দিবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। জাস্ট ব্যাংকে যে বললেই হয় আমার বাসা এখানে, আমার বাসা এই জায়গায়, এখানে আমি কি হবে পোস্টিংটা পাইলে ভালো হবে। তো ওরা ওই এইচআর থেকে ওইভাবেই করে দেয়। আর যেটা দেখেন, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক যাই বলেন না কেন, এখানের একটা অ্যাসোসিয়েশন আছে। এই অ্যাসোসিয়েশন, আপনি যদি কোনো হোম লোন নিতে চান, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হয়। কিন্তু এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এমন একটা ব্যাংক যেখানে আপনি লোন চাওয়ার আগে আপনার লোন বরাদ্দ হয়ে বসে আছে, অর্থাৎ আপনি লোনের জন্য এলিজিবল হবেন, লোন পাবেন, মানে এলিজিবল হওয়া মাত্রই আপনি লোনটা অ্যাভেল করতে পারবেন। জাস্ট আপনি দেখাবেন, কাগজপাতি দিবেন, আপনি সাথে সাথে লোনটা পেয়ে যাবেন। আচ্ছা, আর ইনসেনটিভের পরিমাণ কম। এই ইনসেনটিভের পরিমাণ কমারও একটা বিষয় আছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল হলো আপনার সর্বোচ্চ ছয়টা পর্যন্ত নিছে, ইনসেন্টিভ নিছে। কিন্তু এখন কেন কমে গেছে, কারণ আপনারা জানেন যে একটা ব্যারিয়ার করে দিছে। ঠিক আছে, যে 50 কোটি টাকা যদি একটা হয়, লাভ হয়, আপনি একটা নিতে পারবেন 50 কোটি টাকার নিচে হইলে, 50 থেকে 100 কোটি হইলে দুইটা নিতে পারবেন, 100-র বেশি হইলে তিনটা নিতে পারবেন, সর্বোচ্চ এরকম 3টা বা 3.5টা, এরকম একটা ব্যারিয়ার রেখে দিছে। যার কারণে কি এই এই সিস্টেমের ফাঁকে এই ইনসেন্টিভের পরিমাণটা কমে গেছে। আচ্ছা, অসুবিধার কথা যদি বলতে চাই, এটা কি ছিল দেখেন, আগে কি ছিল, আগে ছিল শিল্প ব্যাংক শিল্প ঋণ সংস্থা। তো শিল্প ব্যাংক শিল্প ঋণ সংস্থার কাজগুলি কি ছিল, বড় বড় লোন দেয়া ছিল। তো এই বড় লোনের যে এক্সপিরিয়েন্সটা আর ছোট লোনের যে এক্সপিরিয়েন্সটা, দুইটা কিন্তু এক না। যেমন ছোট লোন নিয়ে কারা কারা কাজ করে, আপনার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কাজ করে, কৃষি ব্যাংক কাজ করে,
কর্মসংস্থান ব্যাংক কাজ করে, এরা কিন্তু ছোট লোন দেওয়ার ক্ষেত্রে স্পেশালাইজড। তো আপনি এখন যখন বড় একটা ব্যাংকে ছোট একটা লোন দিতে দিবেন, তখন তারা কিন্তু অনেক কিছু এস্টিমেশন করতে পারবে না, যার ফলে কি হবে, খেলাপি ঋণ বাড়বে। তো এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকেরও কিছু খেলাপি ঋণ আছে, এই খেলাপি ঋণ আদায় করার জন্য হলো কাজের পরিমাণটা বেড়ে গেছে। অর্থাৎ দেখেন, আপনার যদি খেলাপি ঋণ না থাকে, সেই ক্ষেত্রে আপনি কি রেগুলার যে কাজগুলি, সেই কাজগুলি করলেই আপনাকে আপনার হচ্ছে কাজ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনার এই খেলাপি ঋণের ব্যাপারটা থাকবে, তখন আপনাকে কি করতে হবে, রেগুলার কাজের পাশাপাশি এই খেলাপি ঋণ নিয়ে কাজ করতে হবে, যার কারণে কি হয়, কাজের চাপটা একটু বেড়ে যায়। আচ্ছা, আর কমার্শিয়াল ব্যাংকের মতন এটা সব ধরনের সুযোগ সুবিধা দেয়, এবং এখানে মোটামুটি আপনার সোনালী ব্যাংকের যে সুযোগ সুবিধাগুলি আছে কমার্শিয়াল ব্যাংকের, তার অধিকাংশ সুযোগ সুবিধাই ডেভেলপমেন্ট ব্যাংকে আছে। আর এই ডেভেলপমেন্ট ব্যাংকটা হচ্ছে হলো আপনার পেনশন তো অবশ্যই আছে, যেহেতু এটা 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অন্যতম একটা ব্যাংক। এই ছিল মোটামুটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সুযোগ সুবিধা। আচ্ছা, এই পর্যায়ে আমি হচ্ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুযোগ সুবিধা আলোচনা করার জন্য শেখর ভাইকে অনুরোধ করব। আচ্ছা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে আমাদের যে বিশেষায়িত তিনটা আছে তার মধ্যে একটা অন্যতম। প্রথমটা তো হচ্ছে ভাই বললেন কৃষি ব্যাংকের কথা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা হচ্ছে রাজশাহী যে জোনটা আছে ওই জোনের জন্য অ্যাকচুয়ালি বিশেষায়িত ভাবে এটা করা হয়েছে, রাজশাহী অঞ্চলের জন্য। তো স্বাভাবিকভাবে এইটার বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যারা রাজশাহীর মানুষ তাদের জন্য, যে আমি সারা জীবন হচ্ছে রাজশাহীর আশপাশে থাকতে পারবো। আর বড় অসুবিধা যারা এই জোনের না, তাদেরকেও এই জোনে হচ্ছে এসে কাজ করতে হবে। এইটা একটা মানে ভালো দিক বা খারাপ দিক। এইখানে হচ্ছে অন্য ব্যাংকের তুলনায় প্রমোশন গুলা খুব স্মুথ। অফিসার বা সিনিয়র অফিসারের যে প্রমোশন গুলো আছে এইখানে খুব স্মুথ। এটা শুধু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক না, এটা কৃষি ব্যাংকের ক্ষেত্রেও। এটা আমাদের সময় থেকে শুরু করে স্টিল এখন পর্যন্ত হচ্ছে কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মানে রাকাব যেটা, এই দুইটার হচ্ছে পিও প্রমোশন খুব দ্রুত হয়। এবং আপনি দেখবেন যে আপনাদের সিনিয়ররা বা জুনিয়ররা আপনাদের থেকে পরে জয়েন করে আপনাদের আগে হচ্ছে পিও হয়ে গেছে। এটা আমরা অন্য যে ব্যাংকগুলো আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তার থেকে এদের পিও প্রমোশনটা খুব স্মুথ, খুব দ্রুত হয়। অনেক ক্ষেত্রে 3, 3.5, 4 বছরের মধ্যে হয়ে যায়। ঠিক আছে। এখন আপনারা চাকরি জীবনে দেখবেন যে আপনি নবম গ্রেডে জয়েন করছেন 23,100-তে, এটা পিও প্রমোশন হইলে হচ্ছে 35,500 এই বেসিকে উঠে যায়। তো মানুষের হচ্ছে এই বেসিকটা যত দ্রুত পাওয়া যায় এটাই আসলে একটু ফিনান্সিয়ালি বেনিফিশিয়ারি আর কি। ঠিক আছে। যত দ্রুত গ্রেড 5-এ যাওয়া যায় এরপরে প্রমোশনে আসলে হয়, কারণ শুরুর দিকের জীবনে একটা ভালো অ্যামাউন্টে চলে যাইতে পারলে দ্রুত সময় সেটা খুব কাজে দেয়। তো এদিক থেকে রাকাব বা কৃষি ব্যাংকের এই প্রমোশনের সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ বা ভালো একটা দিক। যাদের যাদের হচ্ছে উত্তরবঙ্গে বাড়ি, যেটা বললাম, সেই নিজ এলাকায় কাজ করার অনেক সুবিধা পাবেন। আর এছাড়া হচ্ছে এই ব্যাংকে আপনার অন্য ব্যাংকের মতন হচ্ছে বাইক লোন আছে, হাউস বিল্ডিং লোনও আছে, তবে এখানে কার লোন নাই। অন্য ব্যাংকে হচ্ছে যেরকম আপনি গ্রেড 4-এ যদি যান, এজএম-এ যান, সেই ক্ষেত্রে কার লোন পাবেন, যেটা 30 লাখ। এখন খুব রিসেন্টলি এটা বোধহয় 40-তে চলে যাবে। বাংলাদেশ ব্যাংক হয়তো গত মাসের শেষের দিকে হয়তো এটা অ্যাপ্রুভালের দিকে চলে গেছে, অন্য ব্যাংকে পেয়ে যাবে। এবং এই লোনের সাথে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের আছে, কি বলে, মেইনটেনেন্স ফি আছে, মেবি 30,000 অর এরকম। তো এই কার লোনের যে সুবিধাটা সেইটা হচ্ছে এখানে অ্যাভেল করার সুযোগ নাই। আচ্ছা, এইখানে ইনসেনটিভ নাই। এইখানে হচ্ছে একটা এক্স গ্রেসিয়া পাবেন, যেটা হচ্ছে আপনার একটা ইয়ার সমান, বেসিকের সমান, তবে এটা পাইতেও মোটামুটি 2 বছরের মতন এরকম একটা রুলস দেওয়া আছে। আচ্ছা, এইখানে ইউনিয়ন লেভেলে কাজ করা রাখবে। খুবই প্রত্যন্ত অঞ্চলে এখানে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ গুলাতে কাজ করতে হবে। এবং কৃষি ব্যাংক আর রাকাবের কর্ম পরিবেশ বা কাজের প্রক্রিয়া কিছুটা কাছাকাছি, কারণ যেহেতু আপনাকে প্রান্তিক কৃষকের কাছে যাইতে হবে। তো আপনাদের, এবং এখানে আসলে লোন আদায় করা ছাড়া কোনো অ্যাকচুয়াল কাজ এইটাই। যদিও নর্মাল যে জেনারেল ব্যাংকিং আমরা যেটাকে বলি সেটা কিন্তু কৃষি ব্যাংক গুলাতে আছে, হয়তো আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না। যে আমি একটা সাধারণ ব্যাংকিং করব, তখন হয়তো আমরা সোনালী, অগ্রণী, রূপালী এসব ব্যাংকে যাই, কিন্তু কৃষি ব্যাংকেও কিন্তু এই সুযোগ সুবিধা আছে, এবং ওদের এটিএম সার্ভিস বা এই ধরনের যে জেনারেল ব্যাংকিং এর যে সুবিধা সেগুলো ওরা অ্যাভেল করে। কিন্তু ওনাদের মেইন কাজটা কি, তাদের দেখেন ব্যাংক প্রফিট করে লোন দেওয়ার মাধ্যমে। আপনি ডিপোজিট কালেক্ট করছেন এবং লোন প্রোভাইড করছেন, এইভাবে হচ্ছে ব্যাংকের মানে বিজনেসটা হয়। তা আপনি যদি হচ্ছে ওই
যে লোনটা দিছেন সেটা যদি আপনার খেলাপি হয় বা রাইট টাইমে আদায় করতে না পারেন, তাহলে তো হচ্ছে ব্যাংক মানে প্রফিট মার্জিনে যাইতে পারবে না। তো সেই ক্ষেত্রে আসলে এই প্রেশারটা প্রত্যেকটা মানুষের উপরেই থাকে, প্রত্যেকটা ব্যাংকেরই প্রত্যেক মানুষের উপরে থাকে। যদিও কৃষি ব্যাংকের ব্যাপারটা, যেহেতু কৃষক বা প্রান্তিক পর্যায়ে দেখবেন আমাদের যারা বিভিন্ন সময় আমরা রাখাবে দেখছি, আহ, খুবই প্রান্তিক পর্যায়ে মানুষের সাথে হচ্ছে ডিল করার আগে। তো যার মানুষ পরিচালনা করার ক্যাপাবিলিটি ভালো, সক্ষমতা ভালো, তারা এনজয় করবেন। এই হচ্ছে মোটামুটি এটার সুযোগ সুবিধা বা অসুবিধার যে দিকগুলা রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ শেখর ভাই। এর পরেরটা আছে হচ্ছে হলো প্রবাসী কল্যাণ ব্যাংক। আচ্ছা, প্রবাসী কল্যাণ ব্যাংকও একটা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। তো এখানে হচ্ছিল কি করে, নাম শুনেই বুঝতে পারছেন যে এটা প্রবাসীদের কল্যাণের জন্য কাজ করে। এটা মোটামুটি 2011 সালে প্রতিষ্ঠিত এবং এর 120টার মতন শাখা আছে। আচ্ছা, এই প্রবাসী কল্যাণ ব্যাংকেরও মূল কাজ হচ্ছিল ঋণ প্রদান করা। কাদেরকে ঋণ প্রদান করবে? শুধুমাত্র বিদেশগামী যারা আছে, আমাদের বড় একটা আমাদের জনগণ যেহেতু অনেক বেশি, তো দেশে কর্মসংস্থান করাটা কি হয় না, সব ক্ষেত্রে সম্ভবপর হয় না। যার কারণে কি হয়, আমাদেরকে দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করতে হয়। এবং এই দক্ষ কর্মীরা যে রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্সই কিন্তু আমাদের অর্থনীতির যে স্টেবল রাখার একটা হাতিয়ার। তো এখন দেখেন, এই প্রবাসী কল্যাণ ব্যাংকটা কি করে, আপনি ধরেন বিদেশ যাবেন, আপনার হচ্ছে হলো টাকা লাগবে, তো সে হচ্ছে হলো আপনাকে ন্যূনতম শর্তে বিদেশ যাওয়ার জন্য কি করবে, ঋণ দিবে। আচ্ছা, এখানে ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করার বেশ কিছু কারণ আছে। যেমন হচ্ছে হলো আপনি যদি একটা প্রবাসীকে আপনি দেন, ঋণ দেন, সেক্ষেত্রে কি হবে বলেন তো, তার একটা জীবিকার সুযোগ হবে, একই সাথে দেশের অর্থনীতি যেটা, সেটাও আপনার আহ, ঠিক থাকবে। আচ্ছা, আর এই ব্যাংকটা কি আছে, যেহেতু একটা নতুন ব্যাংক, ফোর্থ জেনারেশনের ব্যাংক, 2011 সালের ব্যাংক, তো এই ফোর্থ জেনারেশনের একটা সরকারি ব্যাংক, এটা এখনো কিন্তু মোটামুটি লাভে আছে। তো লাভে থাকা মানে কি, লাভে থাকা মানে হচ্ছিল আপনার এই ব্যাংকিং যে চ্যানেলটা, এটাকে আরো আপনি এক্সপ্যান্ড করতে পারবেন, আরো ডাইভার্সিফিকেশনে নিতে পারবেন। আচ্ছা, এই ব্যাংকের অন্যতম আর একটা কারণ হলো এটা কর্মী সংখ্যা কত, 700+। যেহেতু কর্মী সংস্থা কম, আর অর্গানোগ্রামও বাড়ার একটা সম্ভাবনা আছে। সাধারণত প্রতি সংস্থায় নিয়ম হচ্ছিল 3 বছর পর পর অর্গানোগ্রাম রিভাইজ করা। তো এই অর্গানোগ্রামটা যদি আপনার রিভিশন হয়ে আসে, সেই ক্ষেত্রে হলো কি হবে, প্রমোশন পাওয়ার সুবিধা আপনারটা বেড়ে যাবে। আচ্ছা, আর কম্পিউটার লোন আছে 1 লক্ষ টাকা, বাইক লোন আছে, হাউস বিল্ডিং লোন আছে 1 কোটি টাকা। এটা হচ্ছে অন্যান্য ব্যাংকেও আছে, এই ব্যাংকেও আছে। আর কার লোনটা এখন পর্যন্ত অ্যাভেইল হয় নাই, কিন্তু এই অর্থ বছরেই ওদের করা আছে, অ্যাপ্লাই করা আছে, পাস হয়ে যাবে। আচ্ছা, আর এখানের কিন্তু ইনসেনটিভের পরিমাণটা তুলনামূলক ভালো। গত অর্থ বছরে এখানে 3টা ইনসেনটিভ দিছে, এই বছরও ন্যূনতম 3টা ইনসেনটিভ পাবে। অর্থাৎ কি আছে, এই ব্যাংকটা লাভে যেহেতু আছে, তাহলে ইনসেনটিভটার পরিমাণটাও আপনি কি মোটামুটি বেশি পাবেন। আচ্ছা, আর এইখানের যেহেতু আপনার 2011 সালের পরবর্তী ব্যাংক, তার মানে এখানে যারা আছে পুরাতন কোনো কর্মী নাই। তো পুরাতন কোনো কর্মী নাই মানে কি, সবই হচ্ছিল ইয়ং ব্লাড। এবং ইয়ং ব্লাড একসাথে থাকলে কি হয় বলেন তো, একসাথে থাকলে মোটামুটি আপনার যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা হচ্ছে হলো একই ধরনের হয়। যে মেন্টালিটি যদি একই ধরনের হয়, স্বাভাবিক আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, আপনি একটা ভালো ফিল পাবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি কিন্তু এখানে মোটামুটি 8 ঘন্টা 7 ঘন্টা থাকবেন, অর্থাৎ সেকেন্ড পরিবার এটা আপনার। এখন একটা সেকেন্ড পরিবারে আপনি যদি মেন্টালি স্টেবল না থাকেন, বা আপনি ওখানে যদি চাপ অনুভব করেন, আপনি কিন্তু অন্য কোনো জায়গায় মনোযোগ দিতে পারবেন না, আপনার পড়াশোনায় মন আসবে না, আপনার ফ্যামিলিতেও মন আসবে না। সেই ক্ষেত্রে এই ব্যাংকটা হচ্ছিল অত্যন্ত পরিবেশ বান্ধব, এবং আপনার মেন্টালিটির সাথে অন্যান্য মেন্টালিটিতে মিলার সম্ভাবনাই বেশি থাকবে। আচ্ছা, আর অফিস টাইম 6টায়। এখানে যেহেতু বললাম যে কমার্শিয়াল ব্যাংকের তুলনায় এখানে কাজের চাপ কম, কমার্শিয়াল ব্যাংকে বিভিন্ন লেনদেন করতে হয়, এখানে ওই ধরনের কাজ নাই। তাই হচ্ছে হলো কি আছে, আপনি দ্রুত বের হইতে পারবেন। আর হচ্ছে হলো আপনার এখানে যেহেতু কমার্শিয়াল ব্যাংকের কোনো কাজ চালু হয় নাই, কাজ চালু করার কাজ প্রক্রিয়াধীন আছে, তার মানে আপনার কি নাই, বিএফটিএন, আরটিজিএস, ক্যাশ ভোল্ট, ক্লিয়ারিং, এই ধরনের কোনো পেইন নাই। আচ্ছা, অসুবিধা হিসাবে যদি আমি বলি, অসুবিধা হলো দেখেন এটার ব্র্যান্ড ভ্যালুটা একটু কম। ব্র্যান্ড ভ্যালুটা আপনাকে বুঝতে হবে। আপনি একজনকে বললেন সোনালী ব্যাংক, একজনকে বললেন প্রবাসী কল্যাণ ব্যাংক। তো সোনালী ব্যাংক শুনেই কি বুঝবে, বাংলাদেশ ব্যাংকের পরেই এর স্থান, ঠিক আছে, বুঝবে যে এটা সরকারি ব্যাংক, আপনি সরকারি কর্মী। আবার বললেন প্রবাসী কল্যাণ ব্যাংক, গ্রামের একজনের কাছে যে বলছেন আমি তো প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি করি, ও আচ্ছা, এটা কি ব্যাংক, এটা তো চিনি না, নাম শুনি নাই,
ঠিক আছে, অনেকটা আপনার ইনসাল্ট ফিল হবে। তো এই ব্র্যান্ড ভ্যালুটা যদি আপনি তুলনা করেন সেটা একটু প্রবাসী কল্যাণ ব্যাংকে কম। তারপরে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে আরেকটা বড় অসুবিধা হচ্ছিল এই যে যে চাকরি প্রবিধান মালা, এইখানে বলা আছে যে আপনি 5 বছরের আগে কি হতে পারবেন না, পিও হতে পারবেন না, সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার হতে পারবেন না। এই জিনিসটাই হচ্ছে হলো আপনার ঝামেলার। কেন দেখেন, অন্যান্য ব্যাংকে প্রবিধান মালায় লেখা আছে 3 বছর হলে আপনি প্রমোশন পাওয়ার যোগ্য হবেন, এইখানেই বলাই আছে 5 বছর, তার মানে কি আপনার ন্যূনতম 5 বছর চাকরি করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিডিবিএল একজন আপনার সাথে ঢুকছে, সে 3 বছর পরে পিও হয়ে গেছে, পিও হয়ে স্কেল, তার বেতন স্কেল বেশি হয়ে গেছে। আর আপনি 5 বছরে যে তারপরে 5 বছরে যে আপনি যোগ্য হবেন, এরপরে যে কবে পাবেন সেটা একটু আপেক্ষিক বিষয়। আচ্ছা, আর এখানে এক ধরনের কাজ, শুধুমাত্র লোন নিয়ে কাজ করতে হয়। তো লোন নিয়ে যারা কাজ করতে এক ধরনের কাজ করতে যারা একঘেয়েমি বোধ করেন, তাদের ক্ষেত্রে এখানে একটু ঝামেলা হইতে পারে। আর যেহেতু লোন নিয়ে কাজ করবেন, লোন নিয়ে কাজ করলে আপনাকে কি করতে হবে, লোন আদায় করতে হবে, এবং লোন আদায় করতে হলে আপনাকে কিন্তু বাইরে যেতে হবে ভাই। বাইরে গেলেই আপনাকে কি মনে হবে, আমি এনজিও কর্মী, এনজিও কর্মী। এনজিও যে কাজ করে আপনিও সেই কাজ করতেছেন, তাই না? আচ্ছা, এই এনজিও কর্মী মনে হলো, এই লোন আদায় করার ক্ষেত্রে আরেকটা পজিটিভ জিনিস আছে, আপনি কিন্তু টিএডিএ বিল পাবেন। ঠিক আছে, টিএডিএ বিল পাবেন, এবং টিএডিএ বিল এটা একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনি পাবেন। আর যদি অ্যাটাচমেন্টে যান, অর্থাৎ অন্য একটা ব্রাঞ্চে ছুটি নিছে, যেহেতু কর্মী সংখ্যা কম, আপনাকে অ্যাটাচমেন্টে পাঠাইতে পারে, অ্যাটাচমেন্টে পাঠাইলে আপনি একটা ভালো পরিমাণ টিএডিএ পাবেন। আর কাস্টমার ম্যানেজ করা হলো এই ব্যাংকের একটা বড় বিষয়। যেমন হলো কি হয়, বিদেশে যারা যায় এরা অধিকাংশ কি দালাল চক্রের মাধ্যমে যায় না? দালাল চক্রটা তো বুঝেন সবাই, যে বললো যে হ্যাঁ তুমি যাও, আমি তোমার লোনের ব্যবস্থা করে দিচ্ছি। দেখা গেল ওই লোনের ব্যবস্থা করার কথা বলে ওকে 5 লাখ টাকা লোন দিয়ে ও ওখান থেকে সুন্দর করে 30,000 টাকা খেয়ে ফেলছে। ঠিক আছে, এখন ও আইসা আপনাকে বলবে, স্যার আমি তোকে 30,000 টাকা দিছি, আমাকে এই লোনটা এখন এত দেরি হচ্ছে কেন? অথচ ও কিন্তু দেখা গেল যে কোনো একটা কারণে ও লোন পাইলো না। সেই ক্ষেত্রে এই দালাল চিহ্নিত করার কাজটা আপনাকে স্পষ্ট করে করতে হবে, আপনাকে ভেরিফিকেশনটা ঠিক করে করতে হবে, এবং এর জন্য অনেক সতর্ক থাকা লাগে। তো এই একটা ঝামেলা আছে। আপনার হচ্ছে হলো আহ, এই ছিল মোটামুটি প্রবাসী কল্যাণ ব্যাংক এই ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করা বা না করার কারণ। তো এখন হচ্ছে হলো কর্মসংস্থান ব্যাংক নিয়ে শেখরদাকে বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, কর্মসংস্থান ব্যাংক এটা একটা অর্থশ্রেণী ব্যাংক। এইখানে এইটার মানে মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহিত করা মানুষজনকে, মানে কর্মের সংস্থান তৈরি করা। তো এইটার এবারের সার্কুলারে বেশ কিছু এটার পোস্ট দেখা গেছে যে তারা কিছু নিয়োগ রাখছে আর কি। তো এখানে পোস্টিং সুবিধা যেটা, এটা মোটামুটি বাংলাদেশের সব স্থানেই কম বেশি সব উপজেলায় ব্রাঞ্চ আছে, কাছাকাছি জায়গায় হচ্ছে পোস্টিং পাবেন। তবে সব ব্যাংকের ক্ষেত্রেই এইটা হচ্ছে একই কথা যে ঢাকা সিটি বাদে ঢাকায় পোস্টিং পাওয়াটা সবসময় সব ব্যাংকের জন্যই একটু মানে কঠিন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে হেড অফিস বা লোকাল অফিস ছাড়া ওরকম কোনো ব্রাঞ্চ নাই। এইখানে টিএডিএ বিলও পাবেন স্বাভাবিকভাবে, বাইরে যেহেতু আপনাদের কাজের একটা বিষয় থাকে। এখানে প্রমোশনও মোটামুটি অন্য ইয়ার থেকে ওই যে কৃষি ব্যাংকের মতনই বা অন্য ব্যাংকের তুলনায় একটু ভালো, দ্রুত সময়ের মধ্যে হচ্ছে প্রমোশন পাওয়া যায়। আপনার একটু মানে কাজের চাপ যেহেতু অন্য ব্যাংকের তুলনায় কম, বা সময় পাবেন আর কি, সে ক্ষেত্রে আপনি মানে মানসিক ভাবে একটু প্রশান্তিতে থাকতে পারবেন, এটা বলা চলে। আর এইখানে হচ্ছে আর্থিক লেনদেনের জিনিসটা ওই রকম নাই। সোনালী ব্যাংকে ক্যাশে যেরকম আপনাকে ভল্ট সামলাইতে হবে বা ক্যাশ সামলাইতে হবে, এই যে একটা সমস্যা, এটা অনেকে আমরা হয়তো ভয় পাই, যদি এটা ভয় পাওয়ার সুযোগ নাই। এইখানে এই ঝামেলাটা নাই, এটা একটা সুবিধার দিক। অসুবিধার দিক যেটা, এইখানে 1 নম্বর সমস্যা হচ্ছে এটা এখনো ডিজিটাল হয় নাই। আপনাকে হাতে কলমে হচ্ছে কাজ করতে হবে। আগে যেরকম আমরা দেখলাম 3 মাস পর পর এটার হচ্ছে এরকম লেজার মিলাইতে হয়, এটা একটু ঝামেলার। হ্যাঁ, এমনিতেই হচ্ছে ডিজিটাল ইয়াতেই সার্ভিসেই সিস্টেমেই হচ্ছে আমাদের ক্লোজিং এর সময় রিপোর্টিং করতে করতে আসলে অনেক মানে না বিশ্বাস অবস্থা হয়, সেখানে হাতে আসলে খুব মানে কঠিন ব্যাপারটা। কাজের পরিবেশ হচ্ছে এখানে মানে ব্যাংকিং যে আপনার একটা চেহারা চোখের সামনে ভাসে, এইখানে তেমনটা হবে না। এটা কনভেনশনাল ওরকম ব্যাংকিং সিস্টেম না অ্যাকচুয়ালি। কাজের প্রকৃতিও কিছুটা মানে এরকম লোন আদায়, কিস্তি আদায় এই টাইপের মনে হইতে পারে যে এনজিও টাইপ কাজ করতেছি, কিন্তু এটা আসলে সব ব্যাংকের ক্ষেত্রেই আছে। হ্যাঁ, এটা আহ এইভাবে আসলে বলার সুযোগ নাই। ঠিক আছে, আমি আহ গত মাসে হচ্ছে আমাদের খেলাপি ঋণ আদায়ের একটা কর্মসূচি ছিল, যখন গেছি আমরা প্রায় 6-7 জনের একটা টিম, এবং
আমি যেখানে কর্মরত আছি এইখানে আমার ডিভিশনের সব থেকে খেলাপি ঋণের সংখ্যা আমার এতে বেশি। তো স্বাভাবিকভাবে চাপ সবার উপরে বেশি, এবং নিজের দায়িত্ববোধ থেকেও আমি হচ্ছে যে দেখি কিভাবে খেলাপি ঋণটা হচ্ছে কমানো যায় বা কিভাবে কাজ করা যায়, এবং এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। যেহেতু জব সুইচ করব, করার আগে এই এক্সপিরিয়েন্সটা একটু নিয়ে যাই, এবং প্রান্তিক পর্যায়ে যেয়ে দেখি যে মানুষের কাছ থেকে টাকা আদায় করাটা কতটা কঠিন। হ্যাঁ। তো মানুষ মানুষ আসলে একটা খুব বিচিত্র আর কি, তাদেরকে কথা বলা বা তার কাছ থেকে কোনো কিছু আদায় করা। তো এইটাকে আমরা যখন কারো কাছে যাই বা কোনো উঠান বৈঠকের মতন করি, তখন সবাই প্রথম দৃষ্টিতে গ্রামের মানুষ যেটা মনে করে যে কোনো এনজিও থেকে আসছে কিনা। তো এই ফিলিংসটা এটা আসলে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরও আছে, এইসব ব্যাংকও আছে। কিছু ব্যাংকে হয়তো একটু বেশি, কিছু ব্যাংকে কম, কোথাও একটু চাপটা বেশি থাকে, কোথাও একটু কম থাকে। এই কম বেশি এটা সব জায়গায় টুকটাক দেখা যায়। এখানে ব্যাংকিং এর যে শেখার যে সুযোগটা, এটা আর্থিক প্রতিষ্ঠান হয়, সত্যিকারের যে ব্যাংকিং এর যে কাজ বা জেনারেল ব্যাংকিং এর যে কাজগুলো, এগুলো ওইভাবে হচ্ছে নাই। আর এইখানে একটা, এটা সুবিধা বলেন বা অসুবিধা বলেন, এইখানে কোনো ভল্ট সেবা নাই। ভল্ট মিন্স হচ্ছে আপনার যে কালেকশনের টাকাটা, এই প্রাপ্ত অর্থটা হচ্ছে আপনি নিজের ভল্টে রাখতে পারবেন না, এরকম আপনার কোনো ভল্ট ফ্যাসিলিটি নাই। দিনের দিন হচ্ছে টাকাটা অন্য ব্যাংকে দিয়ে আসতে হবে, জমা দিয়ে আসতে হবে, যেটা অন্য ব্যাংক গুলা করে। যেরকম গ্রামীণ ব্যাংক বলেন, ব্র্যাক ব্যাংক বলেন, তারাও কিন্তু হচ্ছে অন্য ব্যাংকে যে তারা তাদেরও ভল্ট ফ্যাসিলিটি তারা নাই, এনজিও টাইপ যারা আছে। আর এইটা যদি ভালো মনে করেন তাহলে ভালো, যে আমার ভল্টের রিস্কও নাই। হ্যাঁ। আর অন্য যেসব ব্যাংক হচ্ছে একটু প্রান্তিক পর্যায়ে, যেরকম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অনেক ব্রাঞ্চই খুব প্রান্তিক পর্যায়ে, তারা কি করে যে খুব তাদের ভল্ট লিমিট থাকলেও খুব কম থাকে, হয়তো 1-2 কোটি টাকার মতো থাকে, বা তাও থাকে না। 1-2 কোটি টাকা তো অনেক, হয়তো 10 লাখ 20 লাখ টাকাও হচ্ছে ভল্ট লিমিট থাকে, যে বাড়তি টাকা হইলে এটা আমি অন্য ব্যাংকের মাধ্যমে হচ্ছে ট্রান্সফার করে দিয়ে আসবো। এরকম একটা সমস্যা বা সুবিধা যেটাই বলেন, এটা এখানে রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এখন হচ্ছে হলো বেসিক ব্যাংক সম্পর্কে আমি একটু বলবো। বেসিক ব্যাংকটা হচ্ছে হলো এক সময় টপ টায়ারের ব্যাংক ছিল। যে রূপালী ব্যাংকের যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থার আগে ঠিক এই বেসিক ব্যাংকের মতন ছিল। তো রূপালী ব্যাংক ঘুরে দাঁড়াইছে, আমরা আশা করতেছি বেসিক ব্যাংকও ঘুরে দাঁড়াবে। এবং বেসিক ব্যাংকের কিন্তু বড় একটা নিয়োগ আছে। পোস্ট সংখ্যাও অনেক, প্রায় 150 প্লাস। এবং এইখানের যেই পূর্ববর্তী যে কর্মপরিবেশ, এটা কিন্তু প্রায় ফার্স্ট জেনারেশনের ব্যাংক। দেখেন হচ্ছিল 1989 সালে কিন্তু এটার কার্যক্রম শুরু হয়েছে। তো এখানে যেহেতু আপনারা মাঝখানে বেসিক ব্যাংক সম্পর্কে অনেক কিছুই শুনছেন, যে আর্থিক কেলেঙ্কারি আছে, তারপর হচ্ছে হলো ব্যবস্থাপনাটা দুর্বল। তো এই জিনিসগুলি যেমন সত্য, তেমনি হচ্ছিল এই ব্যাংকটা যদি আপনি স্বাধীনভাবে চলতে দেন, ব্যাংকটার যেই অ্যাসেট আছে সেগুলিকে যদি রেগুলার সার্কুলেট করতে দেন, মোটামুটি ব্যাংকটা ঠিক রূপালী ব্যাংকের মতনই ঘুরে দাঁড়াবে। ঠিক রূপালী ব্যাংকেরও কিন্তু এই অবস্থাটা ছিল, এবং বড় একটা পোর্শন সিনিয়র অফিসার নিয়োগ করার পরে রূপালী ব্যাংক বর্তমানে হচ্ছে হলো আপনার কি হয়েছে, এই পর্যায়ে চলে আসছে। তো দেখেন, আপনার সুবিধাগুলি কি? কাজের পরিবেশ ভালো আছে, তাই কাজের প্রেশারও কম, পেনশন আছে। আর ভবিষ্যতে কি আছে, ভালো একটা ব্যাংক হওয়ার সম্ভাবনা আছে, এবং ভালো ব্যাংক হইলে আপনারাই লাভবান হবেন। যেহেতু উপরের অনেক পোস্ট ফাঁকা আছে, উপরের পোস্ট ফাঁকা থাকা মানে কি, আপনি দ্রুত পোস্টিং পাবেন, প্রমোশন পাবেন। এবং দ্রুত প্রমোশন পেয়ে আপনি এজিএম এর পরে ডিজিএম যখন হয়ে যাবেন, তারপরের যে পোস্টগুলি ডিজিএম হওয়ার পরে কিন্তু আপনি ব্যাংক সুইচ করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে অন্য আপনার সাথে যিনি একজন জয়েন করলো, তিনি 12 বছরে হচ্ছে হলো আপনার এসপিও তে গেল, যেটা সোনালী ব্যাংকে হয়। এবং এটা আপনাকে মেনে নিতে হবে। সোনালী ব্যাংকে 12 বছরে দেখা যায় সর্বোচ্চ এসপি হইতে পারছে। তেমনি আপনি বেসিক ব্যাংকে 12 বছর বা 15 বছরে আপনি কি হয়ে গেলেন, এজিএম বা ডিজিএম হয়ে গেলেন। তো ডিজিএম হওয়ার পরে কিন্তু আপনি একটা সুইচ করার অপশন পাচ্ছেন। ইভেন বাংলাদেশ ব্যাংকেও আপনি কি করতে পারবেন, শিফট করতে পারবেন, যদি আপনার কানেকশন ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আপনার একটা সুবিধা থাকবে বেসিক ব্যাংকে। আচ্ছা, অসুবিধা কি? অসুবিধা হলো পোস্টিং সুবিধা কম, অর্থাৎ এটার যেহেতু ব্যাংকটা যেহেতু আপনার কি আছে, শাখার সংখ্যাটা একটু কম, তো তাই এর পোস্টিং সুবিধাটা একটু কম। এবং এখানে আসলে কি, পোস্টিং দিলে সাধারণত ওখানেই অনেক রেখে দেয়, 3 বছর 4 বছর 5 বছর ওখানেই দেয়। আর কর্মকর্তা সংকট আছে, কিন্তু সংকট থাকলেও এখানে হচ্ছে হলো ব্যাংকিং পরিবেশটা এখন আগের মতন ফিরে আসে নাই, যার কারণে আপনার কাজের প্রেশারটা কম আছে এখনো। আর ঋণ কেলেঙ্কারির অভিযোগ আছে। আপনি সিনিয়র অফিসার, তার মানে হচ্ছে হলো আপনাকেই ফাইল পুট আপ করতে হবে।
হয় আপনার জুনিয়র একজন থাকবে, নাহলে আপনাকেই সব ফাইলগুলি পুট আপ করতে হবে। আর যখনই আপনি ফাইল পুট আপ করবেন তখনই কি হবে, ওই জিনিসটা কিন্তু আপনার নামে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছিল আপনার বড় একটা প্রেশার আসলো যে হ্যাঁ এইটা এটা তোমাকে করতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু না করবেন কিভাবে সেই জিনিসটাকে আপনাকে আহ বুঝে নিতে হবে সিচুয়েশন বেসড। এবং এই ধরনেরই কারণে কিন্তু এই যে রিং কেলেঙ্কারির যে অভিযোগগুলি এগুলি আসছে। আচ্ছা, আর এখানে গ্রাহক সেবায় ঘাটতি আছে। এখানে উন্নত ব্যাংকিং ব্যবস্থা থাকলেও সব ব্যাংকিং মানে সার্ভারটা একটু দুর্বল, বা হচ্ছে হলো বিভিন্ন ইন্টারনাল কিছু ইস্যু থাকে। আর মার্জ ইস্যু যেটা ছিল, এই মার্জ ইস্যুটা হচ্ছে হলো এখানে আপনার এই ব্যাংকটাকে যাও পরিবেশটা ছিল, যাও আমানত ছিল, শুধুমাত্র এই মার্জ ইস্যুটা দেখানোর কারণেই সে আমানতগুলি চলে গেছে। আর একটা ব্যাংক, এই যে শেখর ভাই একটু আগে বললো যে একটা ব্যাংক কিভাবে লাভ করে, আপনি আমানত সংগ্রহ করবেন, ওইটাকে ঋণ দিবেন, ঋণগুলি নিয়মিত তুলবেন, আপনার একটা প্রফিট আসবে। তো আপনার যদি আমানত না থাকে সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে ঋণ দিবেন, সেই জিনিসটা একটা প্রশ্ন উদ্রেক করে। তো এই ছিল মোটামুটি বেসিক ব্যাংকের একটা ওভারভিউ। তো এরপরে হচ্ছিল আমি হাউস বিল্ডিং ফিনান্স সম্পর্কে শেখর ভাইকে বলার আহ্বান জানাচ্ছি। আচ্ছা, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেটা, এটাও মোটামুটি এখনকার সময়ের মানে আমরা যারা ছিলাম বা পরীক্ষার্থীদের ভিতরে খুব উপরের দিকে চয়েস লিস্টে রাখতে দেখা যায়। হ্যাঁ, এটার কারণ ওই যে সেম আইসিবির মতন, বিডিবিএল এর মতন, বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন দেখবেন যারা এই দিকের মানসিকতার, মানে যে আইসিবি পছন্দ করে সে বিডিবিএল হাউস বিল্ডিং টা হচ্ছে শুরুর দিকে রাখে। এটার কারণ হচ্ছে কি যে এইখানে আপনার বড় লোন নিয়ে কাজ করা যায়। বেসিক্যালি এই ব্যাংকটা কাজ করে কিভাবে, আপনাকে হাউস লোন দেয় বিভিন্ন যে মানে আহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন বা যে সরকারি কর্মকর্তা রয়েছে তাদের যে হাউস বিল্ডিং লোনের যে ফ্যাসিলিটি, সেটা হচ্ছে এইখান থেকে মানে অ্যাভেল করার একটা সুযোগ আছে। তো এইখানে স্বাভাবিকভাবে ঋণ নিয়ে আপনার কাজ করতে হবে। কাজের পরিবেশ তুলনামূলক ভালো, এখানে পাবলিক ডিলিংটা কম, কিন্তু ঝুঁকি বেশি। বিডিবিএল এর মতন এখানেও সেম। এখানে হচ্ছে আপনাকে লোন গুলা বেশ মানে বড় অ্যামাউন্টের হয়, এবং যখনই আপনি একটা বড় অ্যামাউন্টের মানে লোন দিবেন তখন আপনার উপরে একটা চাপ কিন্তু সবসময় থাকবে। ব্যাংকের একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি আজকে যে কাজটা করছেন, ধরেন আপনারা অনেকে, আমরা তো এটা সিনিয়র অফিসারের নিয়ে কথা বলতেছি, যারা হয়তো অফিসারে জয়েন করে, অফিসার ক্যাশ হোক বা শুধু অফিসার হোক, ম্যাক্সিমাম ব্যাংকে অফিসার হলেও ক্যাশে 2 বছর 3 বছর হচ্ছে কাজ করতে হয়। তো সবারই একটা চিন্তা থাকে না ক্যাশে কাজ করব না, কিন্তু ক্যাশ জিনিসটা একটু রিস্ক ফ্রি। আপনার আজকে দিন মিলছে মানে আপনি আজকের দিন পর্যন্ত ঠিকঠাক। কিন্তু ক্যাশ বাদে অন্য যতগুলা জায়গা আছে ব্যাংকিং এ, প্রত্যেকটা জায়গায় আপনি আজকের যে কাজ করছেন সেটা জবাবদিহিতে আজ থেকে 20 বছর পরেও আপনাকে মানে টান পড়তে পারে। হয়তো আপনি কোনো একটা ভুল করছেন, বা আপনার কোনো একজন অসৎ সহকর্মীর কোনো একটা কৃতকর্মের সাথে আপনি জড়িত, সেটা আপনি জেনে হোক না জেনে হোক আপনি হয়তো জড়িত থেকে গেছেন, সেটার জন্য আপনাকেও একটা মানে প্রায়শ্চিত্ত ভোগ করা লাগতে পারে। তো এইটা বিভিন্ন জায়গায় হইতে পারে, এটা জেনারেল ব্যাংকিং হইতে পারে, লোন সেকশনে হইতে পারে, ফরেন ট্রেডে হইতে পারে, বিভিন্ন জায়গায় হইতে পারে। তো স্বাভাবিক যখন বড় অ্যামাউন্টের লোন হয় তখন এই কাজের সাথে আপনি সংশ্লিষ্ট যেহেতু থাকবেন, আপনার কিন্তু একটা চাপ, মানে একটা মেন্টাল প্রেশার বলেন, মানসিক অস্থিরতা বলেন, এটা কাজ করবে স্বাভাবিক। এইখানে যে অসুবিধাটা আছে স্বাভাবিক, ওই যে রেগুলার যে ব্যাংকিং ওই জিনিসটা এখানে ওভাবে নাই। একটু প্রমোশন জটিলতা আছে, আমলাতান্ত্রিক চাপ রয়েছে। কারণ দেখেন এখানে আসলে হাউস বিল্ডিং লোনের ইস্যু, তো ব্যাংকের কিন্তু সবচাইতে বড় লুক্রেটিভ জায়গা এইটা। ইভেন আমরা যখন ব্যাংকিং ক্যারিয়ার ছেড়ে অন্য ক্যারিয়ারে পা দিতে যাই, আমরা কিন্তু সবার আগে এটা হিসাব করি যে হাউস বিল্ডিং লোনের এতগুলা টাকা হচ্ছে হাতছাড়া হয়ে যাবে, এত সহজ শর্তে ছিল, তো এই সুবিধাটা তো আমি এখানে পাচ্ছি না, আমি আরেকবার চিন্তা করবো কিনা। এটা কিন্তু খুব স্বাভাবিক। তো তার মানে এই লোনটা পাওয়া খুব একটা ভালো দিক বা সুবিধাই এক কথায়। তো স্বাভাবিক, যেহেতু যে জিনিসটা আপনার সুবিধা সেইখানে একটা চাপ থাকে, তো এইখানেও ওই ধরনের চাপ আছে। এইখানে স্বাভাবিক যে এত বড় অ্যামাউন্টের লোন আপনি চাচ্ছেন, আমি চাচ্ছি, আরো 3জন লোক চাচ্ছে, স্বাভাবিকভাবে এখানে একটু করাপশন বা এই ধরনের ঝামেলা আছে, ওই জায়গাগুলো থেকে নিজেকে একটু সতর্ক রাখতে হয়। এই একটা চ্যালেঞ্জ এখানে দেখা যায়। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি ব্যাংকিং গুলি। এখন আমরা ওই যে আমরা এই চয়েস লিস্ট গুলি দিয়েছিলাম। আচ্ছা, চয়েস লিস্ট, এই ব্যাংকিং ক্যারিয়ার চয়েস লিস্ট দেওয়ার পিছনে আমরা একটু অ্যানালাইসিস করি আসলে এই চয়েস লিস্টটা আপনি কেন দিবেন। তো সোনালী, অগ্রণী, এই দুইটাই হচ্ছে হলো আমরা বলছি প্রমিনেন্ট ব্যাংক, এবং এই ব্যাংকগুলিকে সবাই হচ্ছে হলো আপনার চিনে।
তো আপনি সোনালী আগে দিবেন না অগ্রণী আগে দিবেন, সেই জিনিস হিসাবটা করার আগে আপনাকে দুই তিনটা জিনিস একটু ধারণা রাখতে হবে। যেমন হচ্ছে হলো অগ্রণীর আপনার কি সুবিধা দুইটারই মোটামুটি এক। অগ্রণীতে একটু চাপ কম, সোনালীতে একটু চাপ বেশি। আচ্ছা, এই চাপ বিষয়টাও আপেক্ষিক। আপনি যদি চাপ মনে করেন চাপ, চাপ মনে না করলে নাই। ধরেন আপনাকে তো সরকার নিয়োগ দিছে কি 10টা থেকে 6টা পর্যন্ত সেবা দেওয়ার। এখন আপনি যদি 10টা থেকে 6টার মধ্যে আপনার কাজ গুছাই ফেলাইতে পারেন, তাহলে সেটাই হচ্ছিল চাপ না। আর যদি আপনি কাজে ইনএফিসিয়েন্সি দেখান, সেই ক্ষেত্রে হচ্ছিল কি আপনাকে কাজটা একটু বেশি করতে হবে, তাই না? তো দেখেন অগ্রণীকে আমরা কেন আগে রাখছি। অগ্রণীকে রাখছি এটার হচ্ছে হলো আহ বেশ বড় একটা সংখ্যক পোর্শন অগ্রণীতে রিটায়ার্ড করবে, ঠিক আছে? তো রিটায়ার্ড করা মানে কি আপনার ওই উপরের পোস্টগুলি খালি হয়ে যাওয়া। উপরের পোস্টগুলি খালি হইলেই মোটামুটি কি নিচের প্রমোশনগুলি ফাস্ট হবে। যদিও বর্তমানে কিছুদিন যাবৎ হচ্ছে হলো একটু দেখা যাচ্ছে যে আপনার নাই, প্রমোশন নাই অগ্রণীর। তো এই জিনিসটা কেটে যাবে। আর তার থেকে বড় কথা হলো 2021 সালের পর অগ্রণীতে সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হয়নি। তো 2021-এর পরে 2024-এ নিয়োগ দিছে। তার মানে কি মাঝখানের পোর্শনটা টোটালি খালি। তো আপনি যদি এখানের এটাকে প্রথমে রাখেন, আপনার সোনালী ব্যাংক থেকে অন্তত আপনি আগে প্রমোশন পাবেন। সুবিধা এক, আপনি প্রমোশনটা আগে পাচ্ছেন। আর প্রমোশন মানে কি আপনার আর্থিক বেনিফিটটা বাড়তেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সোনালী ব্যাংক রাখছি। সোনালী ব্যাংক রাখছি এই কারণে যে আপনার মোটামুটি এখানে আপনি ব্যাংকিং এর বাংলাদেশ ব্যাংকের পরে যেহেতু এর অবস্থান, তাই হচ্ছিল এখানে আপনি মোটামুটি সব কিছুতেই দক্ষ হয়ে যাবেন। এরপর আমরা আইসিবি কে রাখছি, যারা মোটামুটি ক্যারিয়ার হিসাবে আইসিবি মানে কি শেয়ার প্রতিষ্ঠানে আপনার ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে, বিনিয়োগ ব্যাংক। তো এই ব্যাংকে আপনি যদি কাজ করেন তাহলে আপনার পিওর ব্যাংকিং ক্যারিয়ার না হলেও আপনি এমন একটা ক্যারিয়ারে যাবেন যেখানে আপনি কি করবেন, একটা স্পেশালাইজড হবেন, একটা জায়গায় আপনি স্পেশালাইজড হবেন। ঠিক একইভাবে হাউস বিল্ডিং কে আমরা কেন রাখছি, এখানেও আপনি স্পেশালাইজড হতে পারবেন। আর বর্তমান বাংলাদেশে যে বিষয়ে আপনি স্পেশালাইজড হন না কেন সেটারই দাম আছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বিবেচনায় রাখছি যে ক্যারিয়ার যদি আমি গড়ি, আমি যে কোনো একটা কিছুতে স্পেশালাইজড হব, যার কারণে হচ্ছে হলো কি হবে আমার হচ্ছে হলো পোস্টিংটা, পোস্টিং এর সুবিধাও আমি পাবো। তারপর হচ্ছে হলো আমি কি পাবো, ক্যারিয়ার হিসাবে যে আর্থিক বেনিফিট, সেই বেনিফিট গুলো আমি অ্যাভেইল করতে পারবো, এবং আমার হচ্ছে হলো প্রমোশনটাও দ্রুত হবে। ওকে, এরপরে আমরা রাখছি প্রবাসী কল্যাণ ব্যাংক, তারপরকে বিডিবিএল কে রাখছি, এরপরে বেসিক। কর্মসংস্থানকে চাইলে একদম নিচে নিয়ে আসতে পারেন, কারণ বলছি যে কর্মসংস্থানে কি কি অসুবিধা আছে। এরপরে রাখছি কৃষি ব্যাংক, রাকাব। রাকাব আর কৃষি ব্যাংকটাকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। কিভাবে, ধরেন কারোর বাড়ি উত্তরবঙ্গে অর্থাৎ রাজশাহী এবং রংপুর অঞ্চলে, সেক্ষেত্রে রাকাবকে আগে রাখতে পারেন, কৃষিকে পরে রাখতে পারেন, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আর হচ্ছে হলো আনসার ভিডিপি, এটাকে আপনারা সবাই নিচে রাখছি, কারণ এখানে আসলে ব্যাংকিং ক্যারিয়ার বলতে যেটা বোঝায় এটা আসলেই নাই, এবং এইটার যেহেতু একটা নতুন ব্যাংক, তো এটার আসলে একটু সময় লাগবে। নতুন ব্যাংকের ক্ষেত্রে দুইটা জিনিসই আছে, সময়টাও একটা বিষয় এবং হচ্ছে হলো অপরচুনিটিটাও একটা বিষয়। অর্থাৎ সময়ের সাথে এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, রিস্ক থেকে যায়। কিন্তু আপনি ধরেই নিছেন যে আপনি ব্যাংকে চাকরি করবেন বা আপনার ব্যাংকেই জব লাগবে, সেই ক্ষেত্রে এই লিস্টটা আপনারা দিতে পারেন। তো এইটার সাথে অনেকটা আর্থিক যেই আপনার যে সুবিধা, আর্থিক সুবিধাটাও যদি বলি, সেক্ষেত্রে জাস্ট সোনালীটাকে, প্রবাসী কল্যাণটাকে একটু উপরে নিয়ে যেতে পারেন, কারণ প্রবাসী কল্যাণে হচ্ছে হলো আপনার আছে, ইনসেনটিভটা ভালো আছে। এবাদে যেটা, সেটাকে এইভাবে রাখতে পারেন। তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে হলো ব্যাংক জব সহ অন্যান্য কিছু যদি করতে চান, শেখর ভাই এটা একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, এই এই সেগমেন্টটা আমি খুব আমার নিজের জন্য কাজে দিয়েছিল। আমি যেভাবে চিন্তা করছিলাম আমি মোটামুটি সেই সুবিধাটা নিতে পারছি আর কি ফাইনালি। দেখেন, পুরাপুরি এই জিনিসটা কথা বলার আগে আমি একটা কথা বলি। এখানে 11টা ব্যাংকের চয়েস রাখছে আর কি। একজন জিজ্ঞেস করছেন জনতার কথা, এবার জনতা, রূপালী এগুলো নাই আহ ইয়াতে, সার্কুলারে। দেখেন, এখানে একটা সমস্যা আমি যেভাবে দেখি, ধরেন বিসিএস আমি কোনো একটা ক্যাডারে জয়েন করতে চাই না, আমি ওইটাকে অ্যাভয়েড করতে পারি। ব্যাংকে সেই সুযোগটা নাই। আপনি চান না আমি কর্মসংস্থানে জয়েন করব না, সেক্ষেত্রে আপনি যে ওকে অ্যাভয়েড করবেন এই সুযোগটা নাই। আপনাকে চয়েস লিস্টে সবগুলোকে রাখতে হবে। এটা আমি একটা সমস্যার দৃষ্টিতে দেখি, যেহেতু এটাকে প্যানেল সিস্টেম আছে, সুতরাং এখানে আপনাকে সবগুলোকে রাখতে হবে, এই কারণে এগুলো সবগুলো দেওয়া। আমি চয়েস লিস্টে আপনারা যে কাজটা করবেন, যে আমি কোন ব্যাংকগুলো চাই, 11টার মধ্যে আপনার তো একটা চয়েস আছে যে আমি অ্যাটলিস্ট এই 5টা চাই, বাকিগুলো আমার
পছন্দ না, বা এই দুইটা চাই বা এই তিনটা চাই, যেগুলাকে চাই ওইগুলার মধ্যে কোনটার আপনার কাছে বেটার মনে হয় সেইভাবে নিজের দৃষ্টিকোণে 1 2 3 বা 1 থেকে 5 এরকম করবেন। বাকি 5টা আবার ওই বাকি 5টার মতন করে একটা সিরিয়াল করবেন। এখন এইখানে যে কথাটা বলা হচ্ছে যে ব্যাংক জব সহ অন্য কিছু যদি করতে চাই, যে আমার বেসিক্যালি হচ্ছে 1 নম্বর কাজ হলো আমি একটা চাকরি পাইতে চাই, আমার একটা নবম গ্রেডের চাকরি দরকার। এইখানে আপনি ফার্স্ট হন আর 1554তম হন, সবার কিন্তু বেসিক একই, 23,100 টাকা। এবং সবাই হচ্ছে মোটামুটি শুরুর দিকে ওই 34 35 মোরাললেস এরকম কাছাকাছি পাবে, লাঞ্চ ছাড়া। লাঞ্চ দিয়ে সেটা প্রায় 38 40-এর কাছাকাছি চলে যাবে। তো আপনি যাই করেন না কেন আপনার স্যালারিটা কিন্তু খুব স্মার্ট একটা স্যালারি নবম গ্রেডে। তার মানে আমার 1 নম্বর কাজ হচ্ছে আমার একটা চাকরি দরকার। এখন সেটা আমি কর্মসংস্থানে পাই, আনসার ভিডিওতে পাই, যা পাই, আমি তো স্যালারি তো পাইতেছি। তার মানে আমার 1 নম্বর কাজ চাকরি পাওয়া। 2 নম্বর কাজ হচ্ছে আমি ব্যাংক যে চাকরি, এখানে সার্কুলার অনেক বড়, সুতরাং হচ্ছে একটা চাকরি পাওয়ার মানে সম্ভাবনাও বেশি, বা সহজ বলবো আমি, যে অন্য জিনিসের থেকে এখানে চাকরি পাওয়ার সুযোগটা বেশি, সম্ভাব্যতাটা বেশি। তার মানে এই দিকে আমি অবশ্যই এটা ফোকাস করব। 3 নম্বর আমরা যেটা চিন্তা করি, তখন একটা প্রশ্ন আরাইজ হয়, আমি কি ব্যাংকেই ক্যারিয়ার করতে চাই, নাকি আমি অন্য কোনো কিছুর দিকে ক্যারিয়ারে ফোকাস করতে চাই, লাইক এটা বিসিএস হইতে পারে, অন্য চাকরির পরীক্ষা হইতে পারে, হ্যাঁ একটা পাইলেই হলো এরকম হইতে পারে। তো ধরেন আমার ক্ষেত্রে যেটা, যে না আমি হচ্ছে ব্যাংকে, আমার প্রথম কথা আমি চাকরি পাইতে চাই, চাকরি পাওয়ার সহজ উপায় ব্যাংক, এবং এই ব্যাংকের ভিতরে এখন আমি প্যারালালি বিসিএস ক্যাডার হইতে চাই। তাহলে আমি যদি ব্যাংকে চাকরি পাই, আমাকে এমন একটা ব্যাংকে ঢুকতে হবে যেখানে আমি ছুটিটা দ্রুত পাবো, আমার পোস্টিংটা মোটামুটি নিকটবর্তী একটা অঞ্চলে হবে, আমার কাজের চাপটা তুলনামূলক কম থাকবে, আমি গ্রাহক সেবা দিব, সেটা হয়তো ঘন্টায় অন্য ব্যাংকে যদি 20 জনকে দেয়া লাগে, এই ব্যাংকে যেন 10 জনকে দেয়া লাগে বা 5 জনকে দেয়া লাগে, বাড়তি ঝামেলাটা যেন আমার উপরে না বর্তায়। আবার একই দিকে ধরেন আপনি এই চিন্তা করে একদম কাজ নাই এরকম একটা ব্যাংকে আপনি সিলেক্ট করলেন, কিন্তু আপনার বিশেষ হইলো না, তখন যেন আবার আমার আহুতাশ করতে না হয়, আরে আমি সোনালিতে দিলাম না, কিন্তু এই চিন্তা তো করছিলাম বিশেষও হয়ে যাবে, তা তো হইলো না। এই চিন্তা করে দেখেন, আমরা আমরা স্বীকার করি বা অস্বীকার করি, অনেকগুলা দিক এইখানে বিবেচনা করে হচ্ছে শুরুর দিকে এটাকে অ্যাপ্লাইতে রাখতে হয়। আমরা যেরকম এর আগে দেখাইছি যে অগ্রণীকে আগে, সোনালীকে পরে, এটা আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যে এখন আপনি যদি চিন্তা করেন যে আমি হচ্ছে ব্যাংকিং ক্যারিয়ার বা আমি একেবারে ব্যাংকেই থাকবো মানে পুরোটা সময়, তখন আবার আরো অনেক বিস্তারিত আলোচনার দিকে চলে যায়। সেই জিনিসটা আমরা ব্যাংকে চাকরি না করলে আসলে আপনাদের উপস্থাপন করতে পারতাম না, বা ওইটা উপস্থাপন করতে গেলে আরো 1 ঘন্টা সময় দরকার। আমি যদি একদম জাস্ট 2 3 মিনিটে বলি, আপনি যদি এরকম ক্যারিয়ার ফোকাস হন যে না আমি ব্যাংকেই থাকবো, আমি অন্য চাকরির চেষ্টা করব ঠিকই, কিন্তু সেটা যদি না হয়, লাইক আমার যদি বিশেষ না হয়, আমি যেখানে ঢুকছি সেটা যেন আমার মোটামুটি ক্যারিয়ারের জন্য ফ্রুটফুল হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সোনালী অগ্রণী, বিডিবিএল বলেন বা হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন বলেন, আইসিবি বলেন, এগুলো বেটার চয়েস। এখন সোনালী ব্যাংক ডেফিনেটলি একটা ব্র্যান্ড, আপনি দেখবেন সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকে যদি অন্য ব্যাংকের কোনো কর্মকর্তারাও যায় সার্ভিস নিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, সোনালী ব্যাংক খুব একটা হচ্ছে তোয়াক্কা করে চলে না। এটা তাদের ভালো দিক বলেন খারাপ দিক বলেন, আমি দেখছি আর কি, সরাসরি নিজের অভিজ্ঞতা থেকে বললাম। তাদের সেই মানে তারা নিজেদেরকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মানে পরেও তাদের অবস্থান, এবং তারা ওই রকমই কাজ করে, তারা সেটা ডিজার্ভও করে বা পায় সেইটা। সেদিক থেকে এটা নিতে পারেন আপনি। এখন আপনার মনে হলো যে না আমি একটু প্রেশার কম চাই, আমার এত ইনসেনটিভ দরকার নাই, এত ক্যারিয়ার ফোকাসের দরকার নেই, আমার একটু মানসিক শান্তির দরকার, ওকে আমি অ্যাভয়েড করি। আমি আমি এই চিন্তা করে যে আমাকে বিশেষ দিতে হবে বা হ্যান ত্যান, ওদিকে আমি সোনালীও চাই না, আমি এইভাবে হচ্ছে রূপালী, জনতা, অগ্রণী এইগুলাকে শুরুর দিকে রাখতাম, সোনালীকে একটু নিচের দিকে রাখতাম, যাতে কোনোভাবে এটা না চলে আসে। কেন? যাতে আমি একটু পড়ার সময় পাই, আমার হয়তো সামনে কিছু রিটেন আছে, কিছু ভাইবা আছে, আমার কিছু ছুটি লাগবে দ্রুত সময়ের মধ্যে, হয়তো রিটেনের জন্য 10 দিন সময় ছুটি লাগবে, বা ভাইবার ক্ষেত্রে হচ্ছে আমাকে হয়তো র্যান্ডমলি দৌড়াদৌড়ি করতে হবে, সেই ছুটিটা যাতে আমি ট্রাভেল করতে পারি। এছাড়া কি দেখতে হয়, আপনি যেখানে আপনার বসবাস, আপনি যেখানে পোস্টিং চাইতেছেন, তার নিকটবর্তী অংশগুলায় কোন কোন ব্যাংকের শাখাগুলো আছে, এটা খুব ভাইটাল। আমরা উবু 10 20 করে দিয়ে দিই, এটা উবু 10 20 করে দেওয়ার মতো জিনিস না, এখানে এগুলো হচ্ছে ইস্যু, যে আমার আশপাশে কোন কোন ব্যাংকের হচ্ছে কি কি আছে। ধরেন আমি সাপোজ হচ্ছে খুলনা সদরে থাকি, তাহলে আশপাশে আমার কি কি আছে, খুলনার বাইরে বাগেরহাট আছে, আহ সাতক্ষীরা আছে, ওই পাশে যশোর আছে, এই পাশে মোংলা আছে, তাহলে এই এই দিকে আমার যাওয়া লাগতে পারে, আমি একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখলাম এরকম।
বা আমার যে আমি যেখানে থাকি ওর যে ডিভিশন, ওই ব্যাংকের ওই ডিভিশনে কতগুলো ব্রাঞ্চ, অ্যাটলিস্ট এটুক ইয়ে করা যেতে পারে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রমোশন। ফার্স্ট যে প্রমোশন, পিও প্রমোশনটা ওই ব্যাংকটাই কেমন, আমি যেটা দিতে চাইতেছি সেখানে কি জট আছে কি নাই। এটা কোন ইস্যুতে বলতেছি, যে আমি ব্যাংক জব ছাড়াও অন্য কিছু করতে চাচ্ছি, কিন্তু সেটা আমার হয় নাই, আমি বিশেষ টার্গেট করছি হয় নাই, কিন্তু আমি ওখানেই থেকে গেলাম। সেই ক্ষেত্রে যেন আমার এই এই জিনিসগুলো পরবর্তীতে আমাকে না ভোগায়। ঠিক আছে, এইটা তখন কনসিডারেশনে রেখে আমাদের আগাইতে হবে। আচ্ছা, আমি যতদূর আর কি বলা বোঝানোর চেষ্টা করলাম, তো সেই দিক থেকে ধরেন আমরা ওই সময় যেভাবে আমরা দিতাম সেইভাবে ওইখানে একটা চয়েস লিস্ট দেওয়া আছে। এছাড়া এই যে চাকরির সাথে যদি পড়াশোনা করতে ইচ্ছুক হন, সেখানে এই যে চয়েস লিস্ট, এটা আপনাদের কাছে আমাদের দিক থেকে আমরা একটু উপস্থাপন করছি, এবং যে জিনিসগুলা বিবেচনায় রেখে চয়েস লিস্টটা সাজানো উচিত, বা আমরা যেভাবে রাখছিলাম, আমি যেভাবে রাখছিলাম, সেটা আপনাদের আর কি বোঝানোর চেষ্টা করলাম ভাই। ধন্যবাদ। আমাদের মোটামুটি হয়েছে যে মহিলাদের জন্য সুবিধার জন্য কি কিছু কিছু ব্যাংক মহিলাদের জন্য স্পেসিফিক সুবিধা দেয়, অর্থাৎ আহ, যেখানে চায় সাধারণত সেখানেই দেয়। আহ, তো এই হিসাবে এই চয়েস লিস্টটা দেওয়া হয়েছে। এবারে আমরা একটা জিনিস হচ্ছে হলো একটু বাকি রাখছি। একটা জিনিস বাকি রাখছি, কোনটা? সেটা হচ্ছে হলো আর্থিক বেনিফিট। তো এই আর্থিক বেনিফিটের কথা যদি চিন্তা করি, তাহলে প্রথমে কোনটা দেয়া যায়, শেখর ভাই? আচ্ছা, আর্থিক বেনিফিটের আসলে আমরা মানে জয়েন করার আগে শুধু চিন্তা করি ইনসেনটিভের। ইনসেনটিভ ছাড়াও ভাই হাজারটা আর্থিক বেনিফিট আছে। কিছু ব্যাংকে হচ্ছে হাউস আপনার কার সরি বাইক লোন আছে, কিছু ব্যাংকে বাইক লোন নাই, কিছু ব্যাংকে কম্পিউটার লোন আছে খুব অল্প, যেটাতে মানুষ হচ্ছে মানে বিবাহ লোন বলে, যে বিবাহ ভাতা বা বিবাহ লোন, কম্পিউটার লোন নিয়ে ম্যাক্সিমাম মানুষ জয়েন করার পর বিয়ে করতে যায়। এটা কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নাই। হাউস বাইক লোন যেরকম জাস্ট লাস্ট উইকে রূপালীতে যেরকম 5 লাখ করে দিল, অন্য ব্যাংকও করে ফেলবে, এই সুবিধাটা অনেক ব্যাংকে নাই। এই জিনিসগুলা এছাড়া আপনারা হচ্ছে যেরকম কিছু ব্যাংকে হচ্ছে ধরেন আপনার দুইটা সন্তানের মানে আপনার যখন আহ, সন্তান হবে, যদি এটা সিজারের মাধ্যমে হয় তো সিজারিয়ান বিল পাবেন। এটা যেরকম রিসেন্টলি কিছু ব্যাংকে 30 থেকে 40 হাজার টাকা করে দিছে। এই ধরনের কিছু ইন্টারনাল সুযোগ সুবিধা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। ঠিক আছে, এটা মোরলেস কাছাকাছি, তবে কিছুটা 19-20 আছে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এখন তো সবই প্রমোশন সিস্টেম করে দিছে, ওইটা নিয়ে আর যাচাই বাছাই করার কোনো কিছু নাই। আর হচ্ছে এছাড়া লাঞ্চ বিল, এইটা একটা বিষয় যেটা ম্যাক্সিমাম জায়গায় 400 টাকা করে দিছে, এইটা একটু নজর রাখতে হবে। মোরাললেস এই জায়গাগুলো আপনারা খেয়াল রাখতে পারেন। আচ্ছা, আর্থিক বেনিফিটের কথা যদি চিন্তা করেন তাহলে এইভাবে করতে পারেন। সোনালীতে সবসময় আর্থিক বেনিফিট বেশি, কিন্তু ওই যে হোম লোনটা ক্ষেত্রে আপনার একটু পেন নিতে হবে, এটা মনে রাখবেন। তো এইভাবে দিতে পারেন সোনালী, অগ্রণী, এরপরে দিতে পারেন হচ্ছে হলো প্রবাসী কল্যাণ, তারপরে দিতে পারেন হলো বেসিক ব্যাংক, এরপরে কৃষি, রাকাব, অন্যান্যগুলি। বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন আপনি চাইলে 5 নম্বরে রাখতে পারেন। তো ইনভেস্টমেন্ট কর্পোরেশনে কিন্তু আপনার কিছু কিছু ব্যারিয়ার আছে, আমরা এটা আলোচনা করছি। যারা এখন জয়েন করছেন তারা পরবর্তীতে শুনে নেবেন। আর হাউস বিল্ডিং যেহেতু একটা বিশেষায়িত, তো এই ক্ষেত্রে হচ্ছে হলো কি হয়, আপনার হচ্ছে হলো এক ধরনের কাজ করতে হয়, তো এটা অনেকের ভালো নাও লাগতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে হলো বা এখানে একটু আর্থিক বেনিফিট অন্যান্য দিক থেকে কম আছে, ইনসেনটিভ বা এই জাতীয় বিষয়গুলো একটু ঝামেলা আছে। তো আমাদের সেশনটা মোটামুটি এরকমই ছিল। আর আমরা এখন কিছু কোশ্চেন নিব। কোশ্চেন নিব হচ্ছে হলো চয়েস লিস্ট নিয়ে কিছু বলেন প্লিজ। হ্যাঁ, চয়েস লিস্ট নিয়ে বলছি। আচ্ছা, মাস্টার্স না থাকলে প্রমোশনের জটিলতা আছে, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, শেখর ভাই। যখন আপনাদের মানে পিও প্রমোশন হবে, এইটা মেইনলি হচ্ছে যেটা ভাই মাঝখানে বললো যে আপনি পিও মানে প্রমোশনের জন্য এলিজেবল হবেন কি 3 বছরে নাকি 5 বছরে, এটা প্রত্যেকটা ব্যাংকের একটা মানব সম্পদ নীতিমালা বলে একটা বই থাকে, ওই বইতে উল্লেখ করা থাকে যে কত বছর আপনি এলিজেবল হবেন। এবার এলিজেবল হওয়ার পরে আপনার মার্কিং থাকবে। ধরেন আমার মানে আমরা সবাই সিনিয়র অফিসার, আমার প্রিন্সিপাল অফিসার হওয়ার জন্য এই মুহূর্তে এলিজেবল আছে 1,000 জন সিনিয়র অফিসার, কিন্তু আমি প্রিন্সিপাল অফিসার বানাইতে পারবো 400 জনকে। সেই ক্ষেত্রে একটা মার্কের উপরে ডিপেন্ড করে এইটা হয়। তো ওই মার্কের উপর হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা আছে, ওই মার্কের উপরে এসিআর আছে, ওই মার্কিং এর উপরে অন্যান্য বিষয়ের মতন পড়াশোনা একটা জায়গা, যেখানে মাস্টার্সও একটা ইস্যু। তো এইটার মার্ক সম্ভবত 1 বা 2, মানে আমার ব্যাংকের ক্ষেত্রে আমি বলতেছি, অন্য ব্যাংকে এটা ডিফার করতে পারে, মোটামুটি এরকমই 1 থেকে কাছাকাছি 3-এর মধ্যে। এক থেকে এক তিনের থেকে মধ্যে তিনের মধ্যে মার্কটা। তো এইটার জন্য আপনি যথেষ্ট সময় পাবেন। আপনি তো আজকে সিনিয়র অফিসারে জয়েন করে কালকে প্রমোশন মানে পিওর জন্য এলিজিবল হবেন না, 3 বছর বা 5 বছর সময় পাবেন। ততদিনে আপনার ব্যাংকিং ডিপ্লোমাও হয়ে যাবে,
দুই পার্ট, আপনার আপনার যে মাস্টার্স এর যে ইস্যুটা আছে ওইটাও সলভ করে ফেলবেন। ইনিশিয়ালি এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। আমাদের ম্যাক্সিমাম মানুষেরই, যারা আমরা এখনকার সময় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আমাদের অধিকাংশরই কি মানে 90% মানুষের মাস্টার্স নাই। এটার কি কাজ, মানে আমরা এখন পর্যন্ত এটার জন্য কোথাও আটকাই নাই আর কি। তো ওরকম প্রমোশন জটিলতা নেই, আপনি জয়েনের পর এটা করতে পারবেন। আচ্ছা, এরপরে বাংলাদেশ ব্যাংক এডির সার্কুলার, এটা হচ্ছে হলো 43-এর জয়েন হবে, 43-এর জয়েন হওয়ার পর আসবে, এর আগে আসার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, অ্যাপ্লিকেশন করার পর পেমেন্ট করার সাথে সাথে পেজ লোড হওয়ার কারণে ট্র্যাকিং আইডি পাই নাই, এখন এটা কিভাবে পাবো? আচ্ছা, এটা রিকভার করার অপশন আছে, একটু দেখবেন, বা অ্যাপ্লাই নাওতে আবার ক্লিক করে যদি দেন, ওখানে দেয়া থাকবে অলরেডি অ্যাপ্লাইড, সেই ক্ষেত্রে ওই যে ওখানে ট্র্যাকিং নাম্বারটা একটু দেখাই দিবে, এটা একটু চেক করে নিন। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভাই, ঘুষ খাওয়া যাবে কোথায় বেশি? শেখর ভাই একটু অ্যান্সার করেন। ভাই ঘুষ তো আসলে মানে সবাই খাইতে পারে। হ্যাঁ, ধরেন যখন বৃষ্টি পড়ে তখন একজন মানুষ হচ্ছে 10 টাকা রিক্সা ভাড়া 100 টাকা চাইলো, এইটাও এক ধরনের হচ্ছে অনুপার্জিত আয়। আমরা ঘুষ না বলে সাংবিধানিক ভাষায় বলি যে উপার্জিত আয় না, অনুপার্জিত আয়, যেটা আসলে আপনি পরিশ্রম করে উপার্জন করেন নাই। তো ওইটাও এক প্রকার অনুপার্জিত আয় আমার দৃষ্টিতে। এখন আপনি দেখবেন যারা ঘুষ খায় বা অনুপার্জিত আয় করে তারা বিভিন্ন জাস্টিফিকেশন দেয়, এটা সব পজিশনের সব মানুষের হাতে সুযোগ থাকে। তবে এইটা ব্যাংকিং এ মানে আমি যেটা দেখছি আমার এই মানে 1-1.5 বছরের সময় আমি যাদেরকে পাইছি তারা সবসময় একটা কথা বলতেন যে যদি তুমি 1 টাকা চুরি না করো, যতক্ষণ পর্যন্ত চুরি না করছো ততক্ষণ পর্যন্ত তুমি সেফ। এবং ব্যাংক খুবই একটা আনসেফ জায়গা, আপনি যে কোনো সময় মানে জেল জরিমানার বা সাসপেনশন এরকম লেগেই থাকে, সেটা ইচ্ছা হোক অনিচ্ছা হোক এইভাবে। তো জ্ঞান তো কখনোই এই ধরনের মানে আর্থিক কেলেঙ্কারিতে জড়ানো কখনোই উচিত না, বা এই ধরনের চিন্তা ভাবনা কখনোই রাখা উচিত না। ঠিক আছে, এইটা যারা করেছে তারা কেউই ভালো নাই, সেটা মানে সরাসরি ধরেন পানিশমেন্ট বলেন বা যাই বলেন, এটা কেউই ভালো নাই। ঠিক আছে, তবে যাদের করার ইচ্ছা, তো যেটা বললাম যে বৃষ্টি পড়লে সেও হচ্ছে 10 টাকার ভাড়া 100 টাকা 10 টাইমস হচ্ছে অনুপার্জিত আয় করার সুযোগ ওইখানেও আছে। ঠিক আছে, তো এটা সবখানেই আছে, আবার কোনোখানেই নাই আর কি। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন আছে যেটা, সেটা হচ্ছে হলো সোনালী ব্যাংক যদি চয়েস লিস্টের শেষে থাকে, লাস্টে দিয়ে, তো হ্যাঁ, আচ্ছা, চয়েস ঠিক সোনালী আছে, ব্যাংক তাহলে ভাইবা বোর্ডের সমস্যা হবে কিনা, হবে এটা নিয়ে কিনা একটু না ডিটেলস এটা, আলোচনা করেন। আচ্ছা, সোনালী ব্যাংক চয়েস লিস্ট আপনি লাস্টের দিকে রাখতেও পারেন। আমি নিজে হচ্ছে সোনালী ব্যাংকের 7টা ব্যাংকের মধ্যে 7 নম্বরে রেখে ভাইবা দিছি। আহ, এই ধরনের হচ্ছে কোনো ইস্যু ক্রিয়েট হয় না। ঠিক আছে, ইস্যু ক্রিয়েট হচ্ছে সিনিয়র অফিসারের ভাইবা বা অফিসারের ভাইবা, যেগুলো আমরা শুনছি যে জিজ্ঞেস করে, মানে সোনালী ব্যাংকে তো মানুষজন স্বাভাবিকভাবে শুরুর দিকে রাখে। ঠিক আছে, আপনি কেন রাখেন নাই? তো আপনার যদি ওরকম এটার যৌক্তিক উত্তর দিতে হবে যে আমি এই কারণে রাখি নাই। আপনি বলতে পারেন যে আমার কাছে এই এই যে চয়েস লিস্টটা আমি দিছি, আমি এইখানে এখানে কাজ করতে আগ্রহী, এই ব্যাংকগুলোকে নিজেকে অবস্থান মানে বসায় দেখছি, আমার ভালো লাগছে, এই কারণে আমি এগুলোকে আগে দিছি। ভাইভাতে এটাও জিজ্ঞেস করে আপনাকে মাস্টার্স নাই কেন। আমি যতগুলো ভাইবা দিছি ম্যাক্সিমাম জায়গায় আমাকে এটা জিজ্ঞেস করে, আমি জাস্ট শুধু অ্যান্সার দিতাম যে পরবর্তীতে আমি যেখানে ক্যারিয়ার বিল্ড আপ করবো সেই সংক্রান্ত কোন একটা বিষয় হচ্ছে অধিকতর পড়াশোনা করব, এই কারণে আমি আর বাড়তি কোনো কিছুতে যাই নাই। হয়তো আমি আমার যে মানে যেখান থেকে অনার্স করছি বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সেইখানে আমি মাস্টার্স করতাম, কিন্তু আমি তো ওই ক্যারিয়ারে এখন নাই, এই কারণে আমার মাস্টার্স করা হয় নাই, শুধু শুধু সময় নষ্ট হইতো। ওইভাবে যে যার মতন করে উত্তরটা দিবেন। তবে যদি সোনালী ব্যাংকের শেষের দিকে দেন, এইখানে আপনাদের যে 11টা ব্যাংকের সিরিয়াল আছে তাতে অ্যাকচুয়ালি সোনালী ব্যাংকে শেষের দিকে দেওয়ার মতন সুযোগ নাই, হয়তো মাঝামাঝি বা এরকম জায়গায় দিতে পারে। এই ধরনের কোনো প্রশ্ন এরাইজ হবে না, এগুলো কোনো ইস্যু ক্রিয়েট করে না। আর ব্যাংকে ভাইবা হয় ভাই 25 মার্কের, সবাই পাশ মার্কই থাকে 16-র মতন, কেউ 16-17ই পায় ম্যাক্সিমাম মানুষ, 2-1 জন 22-23 পায়, মাত্র 3-4 মার্কের হচ্ছে এখানে ডেভিয়েশন হয়, খুব বেশি এখানে ইফেক্ট ফেলে না ভাইবাটা। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে হলো, হ্যাঁ, আমাদের একটা কোর্স আছে, আমরা কোর্সটা সম্পর্কে ডিটেলস জানাচ্ছি। তার আগে আরো কিছু একটু বলে নেই। এই সার্কুলারের প্রিলি হতে পারবে কবে বলে আনুমানিক ধারণা থেকে, আচ্ছা, কবে প্রিলি হতে পারে এটা নিয়ে একটু বলেন, আমি কোর্স ডিটেলসটা সম্পর্কে একটু জানাচ্ছি সবাইকে। আচ্ছা, এর আগে আরেকটা সার্কুলার কিন্তু হয়ে আছে, যেটার এখনো হচ্ছে প্রিলি হয় নাই, এতদিনে হওয়ার শুরু হওয়ার মতন একটা সুযোগ ছিল, ওইটার ডেট দিলে আমরা বুঝতে পারবো। তবে আপাত দৃষ্টিতে আপনারা ভালো সময় পাবেন, লিস্ট ভাই কি মনে হয় 5-6 মাস তো লিস্ট পাওয়াই যাবে, হ্যাঁ, আরো বেশি, 5-6 বেশি মাসের পাওয়া বেশি যাবে। পাওয়া যায়। কারণ আগেরটা কিন্তু 1 বছর, 1 বছরের মতন আছে, 1 বছর হ্যাঁ, তো ধরে ওইটা কিন্তু হবে, এক্সামটা হচ্ছে না। ওটা হবে, এবং ওটাও ওইটার পর ওইটা পরই হবে। একটু সার্কুলার হওয়ার একটা সম্ভাবনা ছিল,
স্টিল আছে। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো যেটা বলতে পারি যে মোটামুটি 5-6 মাস তো ইজিলি পাবে, এর বেশি ছাড়া কম না। আচ্ছা, আমি আপনাদের আমাদের যে কোর্সটা সেটা সম্পর্কে একটু ডিটেলস জানাচ্ছি। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেটা একটু বলতে আর পারেন। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন করছে, ভাইভাতে সাবজেক্ট কোনো ম্যাটার করে কিনা? না, ভাইভাতে সাবজেক্ট কোনো ম্যাটার করে না। আমরা দেখছি ব্যাংকিং এন্ড ফিনান্স এরকম ডিপার্টমেন্টেরও মানুষজন ভাইভা দিছে, আলাদা যে কোনো বেনিফিট পাইছে এরকম কোনো ইস্যু নাই। ফার্স্ট চয়েসে জব হয় না অন্য কোনো হ্যাঁ, এটা হইতেই পারে, এটার কোনো ইস্যু নাই। আহ, আপনি 1554 জনের মাঝখানের দিকে আছেন, আপনার সিরিয়ালের চয়েস লিস্টে যেখানে পাবেন সেটাই পাবেন, ফার্স্ট চয়েসে যে হয় এরকম কোনো বিষয় নাই। আগের গুলো এখনো হ্যাঁ রাইট, আগের গুলো এখনো হয় নাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল, ঢাকা শহর বা অন্যান্য বড় শহরে যদি থাকতে চাই তাহলে লিস্টটা কেমন হতে পারে। এটা আমরা একটু দেখাইছিলাম যে এই যে কর্পোরেট ব্যাংকিং বা বিভাগীয় শহরে যদি পোস্টিং নিতে চান, সেই ক্ষেত্রে 1 নম্বরে দিতে পারেন হলো আইসিবি কে, 2 নম্বরে দিতে পারেন হলো হাউস বিল্ডিং কে, 3 নম্বরে বিডিবিএল কে। কারণ বিডিবিএল এর অধিকাংশ কর্মকর্তাই একটা পর্যায়ে, ধরেন প্রথম অবস্থায় আপনাকে ঢাকার বাইরে দিল, আপনার জেলা শহরে দিল, কিন্তু একটা সার্টেন পর্যায়ে যে আপনি ঢাকায় থাকতে পারবেন এটা নিশ্চিত। প্রবাসী কল্যাণ ব্যাংকেও এটা সম্ভব। আর সোনালী অগ্রণী, এখানে যদি আপনার পলিটিক্যাল পাওয়ার না থাকে, আর যারা বিশেষ করে মেয়ে, তাদের যদি বাসাটা যদি ইসে না হয়, ঢাকায় না হয়, সেক্ষেত্রে ঢাকায় আসাটা তাদের জন্য একটু কষ্টকর হয়। আপনার তদবির লাগবে, না হলে আপনার ঢাকায় বাসা থাকা লাগবে মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, তো আপনি যারা বিভাগীয় শহরে থাকতে যাচ্ছেন তারা এইভাবে হচ্ছিল আপনার পোস্টিংটা দিতে পারেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে হলো আমাদের কোর্সটা সম্পর্কে একটু বলি। তো আমাদের কোর্সটা মোটামুটি হচ্ছে হলো ব্যাংক জব কোর্স 2025। তো এই কোর্সটা কিন্তু আপনার এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি একদম শূন্য থেকে যদি শুরু করেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার বেসিক রিটেন থেকে শুরু করে একদম আপনি কিছুই পারেন না, আপনি জাস্ট পাস করছেন, আপনার কিছুই জানা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সটা একদম শূন্য থেকে শুরু যারা করবেন, তাদের আশা করি জব পাওয়ার মতন যেই কোয়ালিটি গুলি দরকার সেটা ডেভেলপ করবে, এবং ইনশাল্লাহ আপনি জব পাবেন যদি আমাদের আহ, নির্দেশনা অনুযায়ী আপনি পড়াশোনা করেন। তো এখানে দেখেন মোটামুটি কি আছে, 160টা ইনসেন্টিভ ইন্টারেক্টিভ ক্লাস আছে, এক্সাম 100+ আছে। এই 100+ এক্সামের মধ্যে প্রিলি এক্সামও আছে, রিটেন এক্সামও আছে। 24/7 সাপোর্ট সার্ভিস, এই এই জিনিসটা হলো আমাদের ইউনিক। আমাদের যে মেন্টর গুলি আমাদের যারা আছে, তারা কিন্তু কি করে, আপনাদের একটা আমরা চ্যাট গ্রুপ দেই, সেখানে সমস্যা দেয়, দেখা যাচ্ছে যে অনেক সমস্যায় আপনার যারা সহপাঠী আছে তারা সলভ করে, এবং কেউ যদি কোনোটা না করতে পারে আমরা সেই ক্ষেত্রে কি করি, আমরা নিজেরা সলভ দিয়ে দিই। আচ্ছা, আর হচ্ছে হলো মেন্টরদের সাথে কথা বলা যায়, আমাদের মেন্টররা সবসময় অ্যাভেলেবেল। আপনি হচ্ছে হলো আমাদের ভিক্টর জবে নক করলে ওখানে যে কোনো সমস্যা যদি পার্সোনালি বলতে চান বলতে পারবেন। আর এক্সক্লুসিভ একটা ভিক্টরস ম্যাটেরিয়াল আছে, আমরা এটাকে দিন দিন আপডেট করতেছি। আমাদের প্রথম ব্যাচে যেটা ছিল, এখন ব্যাচে যেটা, দুইটা কিন্তু আসলে আপডেট হয়েছে। সো এটা আমরা ডে বাই ডে আপডেট করতে চাচ্ছি, এবং আমাদের প্ল্যান আছে যে আমরা মোটামুটি একটা বাজারে সাস্টেইনেবল বুক নিয়ে আসবো, যেই বইটা পড়লে মোটামুটি আপনাদের ব্যাংকের যত কিছু আছে সবকিছু কভার হবে। আর প্রিলি যে এক্সাম গুলি হবে সেটাকে কি হবে, মোটামুটি নেগেটিভ মার্কিং সহ আপনার মেরিট লিস্টটা প্রোভাইড করা হয়। এখানে অনেকেই আমাদের সিজন 4-এ ভর্তি আছে, ব্যাংক জব কোর্স সিজন 4-এ ভর্তি আছে 2024 যেটা। ওখানে যারা আছে ভর্তি আছে তাদের কাছে আপনারা জানতে পারেন বা শুনতে পারেন, বা আমাদের যে কোনো পোস্টে কমেন্ট করতে পারেন, তারা হয়তো আপনাকে রিপ্লাই দিবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, আমাদের সবগুলি ক্লাসই রেকর্ড থাকে, এবং এই রেকর্ডগুলি আমরা টেলিগ্রাম গ্রুপে দিই। আর আমাদের ক্লাসগুলির কোয়ালিটি কেমন, সেটা হচ্ছে হলো জাস্ট আমাদের কিছু ফ্রি ক্লাস আছে, দেখবেন। আর আমরা সামনে কিছু লাইভ ক্লাস নিয়ে আসবো, সেখানেও সবার আমন্ত্রণ থাকলো। তারা হচ্ছে হলো আপনারা হচ্ছে হলো দেখবেন, জানবেন যে ভাইয়ার আসলে কিভাবে ক্লাস নেয়, ইন্টারাকশনটা কিভাবে হয়, আমাদের স্টুডেন্টরা কিভাবে ইন্টারাকশন করে, সেই জিনিসগুলি আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, ফোকাস রাইটিং এর ম্যাটেরিয়াল থাকবে, সবকিছু থাকবে। যাবতীয় যা আমরা তো বললাম যে ব্যাংকের জন্য আমাদের যাবতীয় A to Z যা, সেই জিনিসগুলি আপনারা এখানে পাবেন।
আচ্ছা, আর এটা দেখেন, এটার ফি মূলত ছিল হলো 4,000 টাকা। এখানে হচ্ছে হলো আপনি আর্লি বার্ড অফারে 25% ডিসকাউন্ট পাবেন, 25% ডিসকাউন্টে 3,000 টাকা। ওই স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলি আছে এই নাম্বারের যে কোনোটায় সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে আমাদের স্ক্রিনশট দিবেন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের টেলিগ্রাম হেল্পলাইন @ভিক্টরস জবে, তাহলে আমরা ওখান থেকে আপনাদের বাকি সার্ভিসটা দিব। আচ্ছা, ক্লাস জুমে হবে না, আমাদের ক্লাসগুলি গুগল মিট পেইড ভার্সনে হয়। সো গুগল মিট জুম থেকে গুগল মিটটা কিছুটা আপনার বেশি সুবিধা হয়, কারণ গুগলের ডেডিকেটেড ক্যাশ থাকে বাংলাদেশে, যার কারণে আপনি 2G নেটওয়ার্ক দিয়েও হচ্ছে হলো কি করতে পারেন বলেন তো, 2G নেটওয়ার্ক দিয়েও আপনি গুগল মিটের ভয়েস শুনতে পারবেন। সো এই জিনিসটা হলো গুগলের এক্সক্লুসিভ, যার কারণে হচ্ছে হলো আমরা গুগল মিটটা ব্যবহার করি। ক্লাসগুলি হচ্ছে হলো আপনার আমরা রাত্রে নেই, আমাদের রেগুলার টাইম 10টায়। ধরেন আমরা কোনো মেন্টরের তো যে কোনো ব্যস্ততা থাকতেই পারে, তো যদি কোনো ব্যস্ততা থাকে সেক্ষেত্রে হয়তো আগায় দেওয়া হয়, অথবা ক্লাস যদি বাতিল হয় সেটাও জানায় দেওয়া হয়। এটা ব্যতিক্রম কেস, সাধারণত আমাদের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি 10টায় হয়। হ্যাঁ, আমাদের বই আসবে, আমরা বলছি আসলে আমরা দেখেন জবের পাশাপাশি আপনাদের এই সার্ভিসটা আমরা দেই। সো আমরা আপনাদের নিয়ে ভালো কিছু করার চেষ্টা করতেছি। তো আহ, আমরা যাতে আরো ভালো কিছু করতে পারি, আপনাদের হ্যাপিনেস আমরা আপনাদের মাঝে বিলাইতে পারি, আপনাদের হাস্যোজ্জ্বল যেই ফেসটা, সেই ফেসটা যেন আমরা আনতে পারি, এই চেষ্টা আমরা করতেছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আর ভর্তি হওয়ার জন্য যা বলার সেটা তো বললাম। শেখর ভাই যদি লাস্টে কিছু বলেন। আচ্ছা, বেশি কিছু না, আমি অল্প কিছু জিনিস অ্যাড করি। এইখানে আমরা যারা আছি মেন্টররা, আমরা আসলে মানে পড়াইতে সবাই পছন্দ করি, এটা তো একটা জিনিস। বড় কথা হচ্ছে আমরা করোনা প্যান্ডেমিকের যে মানে ভয়ানক সময়টা, ওই সময়টা আমাদের প্রিপারেশন স্টেজ ছিল। তার কিছু আগে বা একদম করোনাও শুরু হয়েছে, আমরা প্রিপারেশন শুরু করছি এরকম টাইমে। তো আমরা এইখানে যারা মেন্টর আছে, একজন আরেকজনের সাথে আমরা এরকম পড়তে পড়তেই কানেক্টেড। রাফি ভাইয়ের সাথে আমার সম্পর্ক প্রায় 4-5 বছরের উপরে, আমরা একসাথে পড়াশোনা বা ক্যারিয়ার বিল্ড আপ সবকিছুই। তো আমরা ওই সময় যে জিনিসটা সব থেকে বেশি ফেস করছি, আমরা কোচিং গুলায় যাইতাম, আমাদের খুব একটা আকাঙ্ক্ষা থাকতো যে ক্যাডাররা কি করে, ব্যাংকাররা কি করে, মানে যেখানে আমি নিজেকে দেখতে চাই ওই পজিশনের মানুষটা কি করছে অ্যাকচুয়ালি সেটা শোনা। তো এইটা একটু কঠিন। অনেক মানুষকে মেসেজ দিতে ভয় পাইতাম যে উনি দিলে উনি কি মনে করবে, রেগুলার তার ক্লাস করব, এটা একটু কঠিন। ওইভাবে যে কোনো কোচিং বা কোনো কেউ যে একই সাথে, ধরেন আমরা একসাথে হচ্ছে মানে 6টা সাবজেক্টে বস না, যদি আমাদের সব সাবজেক্ট কাভার করে আসতে হয়, কিন্তু সবার তো একটা প্রিয় জায়গা থাকে পড়ানোর। তো ওই একটা জিনিস, এইভাবে যে একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে, এবং আমি বলবো এক কথায় যে সাধ্যের মধ্যে রেখে একটা কিছু পাওয়া, এইটা আমরা আসলে পেয়ে আসি নাই, যেটা আমরা খুব মানে ফেস করছি। পাইলেও সেটা হয়তো আকাশচুম্বী একটা অর্থ ছিল, যেটা সবসময় তো আমরা পারিও না করতে। এই কারণে এও হইতো যে অনেকে পারতেছে, আমরা পারি নাই। ওই জায়গাটা এনশিওর মানে করার চেষ্টা করি আমরা সব সময়। এবং আমাদের এখানে যারা আছে সবাই মোটামুটি ব্যাকগ্রাউন্ডের, মানে ব্যাংক ব্যাকগ্রাউন্ডের, এবং একই সাথে হচ্ছে বিসিএস এ মানে যোগদান করছে বা করবে অপেক্ষা আছে এরকম। তো এই এই প্ল্যাটফর্মটা আমার কাছে, আমি এখানে থাকতে পেরে খুব মানে সৌভাগ্য মনে করি। এবং একই সাথে আমার মনে হয় যে আমরা যে সমস্যাগুলো ফেস করছি আমাদের প্রিপারেশন স্টেজে 2-3 বছরে, ওই সমস্যাগুলা যাতে ওই মানুষগুলা যারা আমাদের মানে পরে আসতেছে তারা যেন এটা ফেস না করে, বা তাদেরকে যেন ওই সাপোর্টটা দেওয়া যায় যে এই ক্ষেত্রে আপনি কি করছিলেন, আমি তো এই সমস্যাটা ফেস করতেছি। এইটা আর কি, এই সাপোর্টটা দেওয়া আমাদের হচ্ছে উদ্দেশ্য। সেটা আমরা যদি একজন মানুষকে দিতে পারি, সে যদি উপকৃত হয়, তাহলে আমরা হচ্ছে মানে আমাদের যে উদ্দেশ্য সেটা সফল। আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের এই যে সৎ উদ্দেশ্য, এটা যেন বাস্তবায়ন আমরা করতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শেখর ভাই। রাহুল, সৌরভ, আপনি আপনার সিভি আইডিটা আমাদের ইনবক্সে দিয়েন, ঠিক আছে? ইনবক্সে দিয়েন, আমরা ওখান থেকে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে আপনাদের শুভকামনা। এবং যদি জব অ্যাপ্লাই নিয়ে কোনো সমস্যা ফেস করেন, বা সিভি রেফারেন্স নিয়ে, আচ্ছা সিভি রেফারেন্সটা হচ্ছে হলো কি ভাইয়া, আপনার সিভির 2টা পার্ট আছে, দেখবেন বাংলাদেশ ব্যাংকের সিভির 2টা পার্ট আছে। তো ওই 2টা পার্টের মধ্যে একটা পার্ট নিয়ে আপনি হচ্ছে হলো আহ, প্রথম যেই পার্টটা, ওই পার্টটা হলো রেফারেন্সে দিবেন, প্রথম অংশটা।
দ্বিতীয় অংশটা লাগবে না, প্রথম অংশটা দিবেন। আচ্ছা, আমরা এটা নিয়ে একটা পোস্ট করব, কিভাবে দিবেন সেই জিনিসটা আমরা একটা পোস্ট দিয়ে দিব, যাতে হচ্ছে হলো আপনারা উপকৃত হন। হ্যাঁ, এডি সিনিয়র অফিসার দুইটা করছি, দুইটাই মোটামুটি কভার করবে। তো আরো কিছু যদি জানার থাকে আমাদের ইনবক্স করবেন, ইনবক্স আপনাদের জন্য সবসময় খোলা। যখন 24 ঘন্টায় আপনাদের জন্য আমরা সার্ভিসে আছি। যদি মেসেজ পাইতে একটু লেট হয় রিপ্লাই পাইতে, তাইলে হচ্ছে হলো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কিন্তু ডেফিনেটলি পাবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ক্লাস শুরু কবে বা এটার ডিটেল সিলেবাস কি, রুটিন কি, আমরা এটা নিয়ে আরেকটা লাইভে আসবো। ওই লাইভ দেখার আমন্ত্রণ রেখে আজকের মতন আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।